হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই অসাধারণ একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, কেননা আজকের এই গল্পটি অনেক আলোচিত একটি গল্প। আর এই গল্পটি লিখেছেন সোহেল রানার স্বামী ভাই। লেখকের ফেসবুক পেজ এর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সবাই ফলো করে দিবেন। আর এই গল্পটির অনেকগুলো এপিসোড থাকবে, যা কিনা চাঁদের পরি, ফারিস্তা, ইমাম নওফির মতো সেরা গল্পটি শুনলে অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কন্টাচে মিফতি আর সম্পাদনার দায়িত্বে আছেন শামীম ভাই। তো চলুন গল্পটি শুরু করা যাক। রিহান দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা দাদিকে দেখে দাদার জন্য আফসোস করল। দাদা, এখন তো খুব মজা নিচ্ছ, একটু পর যে ধাক্কাটা খাবা, কয়েকদিন বিছানায় পড়ে থাকতে হবে। হঠাৎ রিহান দেখল তার দাদি সাহারা তার দিকে নজর দিয়েছে। তারপর স্বামীর কোল থেকে ধাক্কা দিয়ে নেমে ভেজা শরীরে ঘরে ঢুকে গেল। ইউসুফ উঠানে চিত হয়ে পড়ে কাতরাতে লাগলো। রিহান গিয়ে সাহায্য করবে কিনা চিন্তা করেও এগিয়ে গেল না। ওখান থেকে দাদা দাদির খুনসুটি দেখে সে ঘুরে চলে এলো। চর আলগি গ্রামে বেশ কিছুদিন কাটলো রিহান আর সুফিয়া। সময়টা বেশ ভালোই কেটেছে দুজনের। ঘরের চারপাশে আগের মতো বেড়া দিয়ে ঘেরা হয়েছে। পুকুর থেকে শ্যাওলাগুলো পরিষ্কার করেছে লোক লাগিয়ে। পুকুর পাড়ে বসেই তাদের বিকেলের সময়টা কেটেছে বেশিরভাগ। জ্যোৎস্না রাতগুলো দুজন কাটিয়েছে এখানে পাশাপাশি বসে গল্প করতে করতে। সবকিছু যেন সে আগের মতোই, শুধু একটা মানুষের অভাব ছিল, জাফর মাস্টারের। মাঝখানে কয়েকদিন ইউসুফ ও এরশাদ থেকে গেছে বাবা মার সাথে। অনেকদিন এখানে কাটিয়ে আজ ওরা ফিরে যাচ্ছে আবার শ্রীপুরে। চর আলগি থেকে ওরা গরুর গাড়িতে করে গফরগাঁও যাওয়ার পরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। রিয়ান মনে মনে ভাবছিল যাওয়ার পথে যেন তার দাদা বা দাদি কেউ একজনকে অন্তত দেখতে পায়। কিন্তু দাদাবাড়ির কাছাকাছি এসে মনে হলো এই যেন মেঘনা চাইতে বৃষ্টি। দাদা দাদি দুজনেই রাস্তার সাইডে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। রিয়ানরা যে গরুর গাড়িতে উঠল, সেই গাড়িটাকে থামানোর জন্য সিগন্যাল দিল। গাড়ি থামিয়ে গারোয়ান জিজ্ঞাসা করলো, কই যাবেন? গফরগাঁও স্টেশনে যাব। বইয়ের হাত ধরে বলল ইউসুফ। ওঠেন। ইউসুফ বইয়ের হাত ধরে প্রথমে তুলল তাকে, তারপর নিজে উঠল। রিহান এবং সুফিয়া একপাশে সরে ওদেরকে জায়গা করে দিল বসতে। ওদেরকে দেখে মিটমিট করে হাসতে লাগলো রিহান। বেশ কয়েকবার রিহানের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল ইউসুফ। রিহানও কিছু বলল না। তারপর একসময় ইউসুফে বলে উঠল, আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। গত মাসে আপনাদের বিয়ে গেছে না? আপনাদের বিয়েতেই তো আমরা এসেছিলাম। বলল রিহান। না, তখন না, আরও আগে। কোথায় যেন দেখেছি, বাট মনে করতে পারছি না। মাথা চুলকাল ইউসুফ। রিহান এবং সুফিয়া পরস্পরের দিকে তাকিয়ে মিটমিট করে হাসল। বিষয়টাতে তারা বেশ মজা পাচ্ছে। রিহান জিজ্ঞাসা করল, ছোটবেলায় দেখেননি তো? ইউসুফ কি যেন ভেবে বলল, হতে পারে, কিন্তু আপনার বয়সের সাথে মিলছে না। আমার ছোটবেলা মানে তো আপনিও ছোট ছিলেন তখন, কিন্তু আমি আপনার এই চেহারাটাই দেখেছি। ভালো করে মনে করুন তবে। না, মনে করতে পারছি না আসলে। তাহলে আর কি করার, আপনাদের কোলে যখন রহমান আসবে তখন জানাবো আমি কে। রহমান মানে? আমাদের কোলে রহমান কোত্থেকে আসবে? বিয়ে হয়েছে না, আপনাদের বাচ্চা তো হবে, সে বাচ্চার নাম রহমান। এবার পাশ থেকে সাহারা ইউসুফের কানে কানে ফিসফিস করলো, লোকটা মনে হয় পাগল। ফিসফিস করে বলল, রিহান কথাটা শুনে ফেলে। সে প্রতিবাদ করে বলল, না না দাদি, তুমি এটা কি বললা, আমি মোটেও পাগল না। নিজের আপদ মস্তক দেখে নিয়ে সাহারার মুখটা হা হয়ে গেল। কিছুক্ষণ কথাই বের হলো না তার মুখ দিয়ে। তারপর বলল, কি অসভ্য লোকটা, আমাকে দিয়ে কি বুড়ি মনে হয়? আমাকে দাদি বলছেন কেন? আপনি কিছু বলছেন না কেন লোকটাকে? ইউসুফের গা ধরে নাড়া দিল সাহারা। এই মিয়া, আপনি তো ভারী অসভ্য। চেতে উঠল ইউসুফ। আপনাকে চেনা চেনা লাগে বলেও কথাটা বলেছি, আর আপনি আমার স্ত্রীকে দাদি বলে অপমান করেছেন। দাদা, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন, উনি আসলে আমার দাদি। রিহান আর একটু রাগানোর চেষ্টা করলো, অবশ্য সে তো মিথ্যা বলছে না। ইউসুফের রাগটা যেন বেড়ে গেল যখন রিহান তাকেও দাদা বলতে বাদ রাখিনি। ও আচ্ছা, আমি দাদা আর আমার স্ত্রী তোমার দাদি? অসভ্য লোক, কোথা থেকে যে আসে। রিহান আরও কিছু বলতে গেলে পাশ থেকে সুফিয়া তাকে নিষেধ করে বলতে লাগলো। গাড়ি গফরগাঁও স্টেশনে এসে থামলে দুই দম্পতি নেমে গিয়ে ভাড়া মিটিয়ে দিল গারোয়ানকে। রিহান সুফিয়া দম্পতি একটা ট্যাক্সিতে উঠল শ্রীপুরে যাওয়ার জন্য। ইউসুফ সাহারা দম্পতি দাঁড়িয়ে থাকলো ট্যাক্সির জন্য। ইউসুফ এক হাতে সাহারাকে ধরে রেখেছে, অন্য হাতে একটা ভারী ব্যাগ। তাদেরকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ট্যাক্সি থেকে রিহান মুখটা বের করে বলল, দাদা দাদি ভালো থাকবেন, আর শীঘ্রই যেন কোলজুড়ে রহমান আসে। ইউসুফ ধমক দিয়ে কি যেন বলল, বোঝা গেল না। ধমক দেওয়ার সময় হাত থেকে তার ব্যাগটা পড়ে গেল, ওটা তুলতে ব্যস্ত হয়ে গেল সে। আর রিহানদের ট্যাক্সিটা ছুটে চলল শ্রীপুরের দিকে। সুফিয়া গাড়িতে মন্তব্য করলো, দাদা শ্বশুরকে এতটা নাড়া গেলেও পারতেন।
সুফিয়ার কথা শুনে রিহানের ভাবটা যেন মনে হলো গুরুত্বপূর্ণ কোনো কথা এড়িয়ে গেছে সে। উফ সুফিয়া, তুমি দাদার সামনে কেন শব্দের উচ্চারণ করনি? কোন শব্দ? এই যে দাদা শ্বশুর শব্দটা। দাদার সামনে এটা বলে চেহারাটা তার বাঁধিয়ে রাখার মতো হতো। আপনিও না। মুখে হাত চেপে হাসতে লাগলো সুফিয়া। ফাউগান গ্রামে ফিরে এলো রিহান আর সুফিয়া। গ্রামের দরিদ্ররা সুফিয়ার ফেরার অপেক্ষায় চাতক পাখির মতো বসেছিল গেটের সামনে। তাকে গাড়ি থেকে নামতে দেখে সবার মাঝে একটা প্রতিযোগিতা চলল, কার আগে কে সুফিয়ার সামনে আসতে পারে। ধাক্কাধাক্কি করতে লাগলো একজন আরেকজনকে। গেট থেকে রহিম মিয়া দৌড়ে এসে তাদের দিকে আটকানোর চেষ্টা করেও কিছুটা আটকাতে পারছে না। সুফিয়া দুহাত তুলে তাদেরকে থামানোর চেষ্টা করে আওয়াজ বাইরে জিজ্ঞাসা করলো, আপনারা শান্ত হন, আমাকে বলুন আপনাদের সমস্যা কি? একসাথে অনেকজন চিৎকার করে উঠল তখন। সুফিয়া চিৎকারের মাঝ থেকে তাদের উদ্দেশ্যটা জেনে নিল। মূলত নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম বেড়ে যাওয়ায় এরা ঠিকমতো বাজার করতে পারছে না, খেতে পারছে না, তাই তাদের আহাজারি। প্রতিদিন তারা গেটের কাছে এসে খোঁজ নিত সুফিয়া ফিরেছে কিনা। আজ তার ফেরার কথা জানতে পেরেই সবাই সকাল থেকে অপেক্ষা করে আছে, কারণ তারা জানে আশেপাশে 7 গ্রামের বিত্তবানরা তাদের খালি হাতে ফিরে দিলেও এই একটি দুয়ারে এসে তাদের কখনো মুখ কালো করে ফিরতে হয় না। সুফিয়া সবাইকে সারিবদ্ধ করে দাঁড়িয়ে ভেতরে গেল টাকা আনতে। কিছুক্ষণ পর ফিরে এসে সবাইকে খুশি করল। বেশ কিছুদিন ধরে বাজারে অস্থিরতা চলছে। সকল পণ্যের দাম অতিরিক্ত হারে বেড়ে গেছে, কারণ সরকার পূর্ব পাকিস্তানের ব্যবসায়ীদের উপর ভ্যাট বাড়িয়ে দিয়েছে। কিছুদিন পর পর এভাবে পণ্যের দাম বাড়তেই থাকে। এখানকার মুদ্রা বাজারটা নিয়ন্ত্রিত হতে থাকে পশ্চিম পাকিস্তান থেকেই। গফরগাঁও থেকে ফেরার পথে বেশ কয়েক জায়গায় আন্দোলনরত মানুষের মিছিল চোখে পড়েছিল পণ্যের দাম বৃদ্ধি নিয়ে। আর অনেক অনিয়মের বিরুদ্ধে কথা বলতে হবে জনগণের। ফ্রেশ হয়ে নিজের কক্ষে এসে বসলো সুফিয়া। সুফিয়া এসে মায়ের সাথে দেখা করলো। ছেলেকে বসে আদর করে জিজ্ঞাসা করলো, দুপুরে খেয়েছিস বাপ? হ্যাঁ খেয়েছি। তোমাদের ট্রিপটা কেমন হলো? অসাধারণ হয়েছে, অসাধারণ। আমি জীবনে এত খুশি হইনি। তুমি যে মা এতগুলো লোককে এখন সাহায্য করলে, তুমি কি ভুলে গেছো এদের অনেকেই তোমাকে আর বাবাকে নিয়ে কানাঘুষা করেছিল, খারাপ মন্তব্য করেছিল? ওরা অকৃতজ্ঞ, তাই বলে ওদের অসহায়ের মুহূর্তে আমি ওদের থেকে মুখ ফিরে নিতে পারি না, তাই না বাপ? কিনে কথা হচ্ছে? ফ্রেশ হয়ে তোয়ালেতে মুখ মুছতে মুছতে ঢুকলো রিহান। আসো বাবা বসো। রিহানকে বসার জন্য জায়গা করে দিল ইউসুফ। রিহান বসলো। সুফিয়া তখন রিহানের উদ্দেশ্যে বলে, আচ্ছা আপনি তো বলেছিলেন দেশটা 47 সালে এসে ব্রিটিশ মুক্ত হবে, হয়েছেও তাই। আপনি আবার বলেছিলেন এই দেশটা বাংলাদেশ নামে পরিচিত হবে, সেটা কখন যেন? 1971 সালে। আরও অনেক দেরি। মানুষ এতগুলো বছর আরও কীভাবে এই জুলুমটা সহ্য করবে পাকিস্তান সরকারের? আজকে আমাদের ছোট্ট ফাউগান গ্রামের এই অবস্থা দেখলেন, পুরো পূর্ব পাকিস্তানের কি অবস্থা একবার ভাবুন তো। ওরা এখানকার অর্থ সম্পদ নিজেদের দেশে নিয়ে যাচ্ছে, এখানকার বাজারটা ওরা নিয়ন্ত্রণ করছে, মুদ্রা সব নিয়ে গিয়ে ওদের নিজেদের দেশটার উন্নয়ন করছে। আর আমাদের পূর্ব পাকিস্তান দেখেন, একটা ভালো যোগাযোগ ব্যবস্থা নেই, রাস্তাঘাট ভাঙা, স্কুল কলেজ খুব একটা নেই, যেগুলো আছে ওগুলোতে কেবল সাহেবদের ছেলেমেয়েরা মোটা বেতন দিয়ে পড়তে পারে। পূর্ব পাকিস্তানের বেশিরভাগ ছেলেমেয়ের নিরক্ষর থেকে যাচ্ছে। আর কত এভাবে, আর কত? দীর্ঘশ্বাস ছেড়ে থামল সুফিয়া। জমে থাকা সকল রাগ যেন এক নিঃশ্বাসে উগরে দিল। সুফিয়া থামতে রিহান বলল, মানুষ ধীরে ধীরে নিজেদের অধিকার নিয়ে সচেতন হবে এখন। মানুষ যখন তাদের অত্যাচারে অতিষ্ঠ উঠবে তখন যুদ্ধ নামবে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে যুদ্ধ করবে। 9 মাস চলবে এই যুদ্ধ, তারপর বাংলাদেশের সৃষ্টি হবে, আমাদের নিজস্ব একটা ভূখণ্ড হবে। যুদ্ধ যখন শুরু হবে আমি থাকবো কিনা জানি না সুফিয়া, তুমি কিন্তু আমাদের ইউসুফকে যুদ্ধে পাঠাবে। বলতে বলতে সুফিয়ার হাত ধরল রিহান। সুফিয়া বলল, যুদ্ধে পাঠাবো? আমার ইচ্ছা আমার ছেলে যুদ্ধ করবে দেশের হয়ে, কিন্তু আপনি না থাকলে ইউসুফেরও যদি কিছু হয়ে যায় যুদ্ধে, আমি কাকে নিয়ে বাঁচবো? কাকে আঁকড়ে ধরে আমার দিন কাটবে? ইউসুফের কিচ্ছু হবে না, তুমি তাকে যুদ্ধে পাঠাবে। ইউসুফ, তুমি দেশের হয়ে যুদ্ধ করবা না বাবা? ইউসুফের দিকে তাকিয়ে প্রশ্ন করল রিহান। হ্যাঁ অবশ্যই, আমি দেশের জন্য যুদ্ধ করব। 10-এর জন্য আমার প্রাণটা গেলেও আফসোস থাকবে না। এই তো আমার সাহসী ছেলে, বলে ছেলেকে জড়িয়ে তুলল রিহান। রাতের বেলা ডিনার সেরে বারান্দায় এসে দাঁড়ালো রিহান। সুফিয়া 1 কাপ চা এনে বলল, নেন চা খান, এখন চা খেলে ঘুম চলে যাবে, খুব টায়ার্ড লাগছে আর ঘুমও পাচ্ছে। ঘুম চলে যাওয়ার জন্যই তো চা এনেছি। আমাদের ইকবালের কথা ভাববেন না? ফিসফিস করল ইউসুফ। দুষ্টুমি করে বলেছে সে কথাটা। রিহান হেসে চাটা নেওয়ার জন্য হাত বাড়ালে সুফিয়া নিজেই চুমুক বসালো কাপে। তারপর বলল, যান ঘুমিয়ে পড়ুন, আমি আসছি একটু পর। আচ্ছা, ভোরে ডেকে দিও, দুজনে বাইরে হাঁটতে বের হব। ঠিক আছে, ডাকবো। মৃদু হাসলো সুফিয়া।
রিহান তার গালটা আলতো করে টেনে দিয়ে ঘুমোতে গেল। সুফিয়াও বেশি দেরি করল না। সারাদিনের ব্যস্ততায় সেও ক্লান্ত হয়ে পড়েছে, তারও ঘুম পাচ্ছে। ভোরে রিহানের আগেই ঘুম ভেঙেছে সুফিয়ার। উঠে ফ্রেশ এসে রিহানকে ডাকতে লাগলো, এই ওঠেন ইউসুফের বাবা, এই ইউসুফের বাবা ওঠেন, এই কি হলো, উঠেন ইউসুফের বাবা। রিহানের গা ধরে নাড়া দিল। রিহান ঘুম ঘুম চোখে উঠে বসলো। কিছুক্ষণ বসে ঝিমোতে লাগলো। সুফিয়া জিজ্ঞাসা করলো, হাঁটতে যাবেন না? আমি রেডি। যাবো তো ইউসুফের মা। তোমার ইউসুফের বাবাকে ডেকে তোলার জন্য ধন্যবাদ। সুফিয়া হেসে লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, নতুন শিখেছি নামটা। আপনার পছন্দ হয়েছে ইউসুফের বাবা? খুব পছন্দ। নামুন তো এবার। জোর করে রিহানকে বিছানা থেকে নামিয়ে ফ্রেশ হতে পাঠালো সুফিয়া। ভোরের কোমল আলোয় হাঁটতে বের হলো দুজন। একটা কোমল হাওয়া বয়ে চলেছে পরিবেশে। সড়কের দুপাশের গাছগুলো হালকা বাতাসে নড়ছে। পাখিরা ডাকাডাকি করছে সুমিষ্ট সুরে। দুপাশের ক্ষেতগুলোতে কৃষকেরা হাল চাষে ব্যস্ত, গরু আর লাঙল নিয়ে। অনেক ভোরে উঠেই এরা তাদের কাজ শুরু করে। সুফিয়াকে দেখে হাত নেড়ে সালাম দিয়ে নমনীয়তা দেখালো কৃষকরা। সুফিয়া তাদের উদ্দেশ্যে হাসি মুখে বলল, খেতে লাগছে আপনাদের? রহিম এসে আপনাদের খাবার দিয়ে যাবে কিছুক্ষণ পর। ওরা হেসে সৌজন্য দেখালো, সমস্যা নেই, খাবার জয়নি আইব, আমরা খায়া নিব। ধীরে ধীরে কোমল হাওয়ায় হাঁটতে লাগলো ওরা। পাশ কাটিয়ে যাওয়ার সময় কয়েকজন জেলে সালাম ঠুকলো। রিহান প্রশ্ন করল, এরা তোমাকে খুব সম্মান করে তাই না? হ্যাঁ, এখানে এসে আমি অনেক সম্মান পেয়েছি। এদের ভালোবাসা পেয়েই হয়তো আমি কিছুটা স্বস্তি পেয়েছি। আপনার শূন্যতার কষ্ট থেকে। দাদা মারা যাওয়ার আগে আমার বাবার ভাগের সম্পদগুলো আমার নামেই লিখে দেন। আমি চেয়েছিলাম আমাকে যেন ওখানে জমি দেয়া হয়, কিন্তু আমার চাচা সেটা মানতে পারেনি। এখানকার জমিগুলো আমাকেই দেয়া হয়। দাদার মৃত্যুর পর এখানে আমি বাড়ি করি, তারপর একদিন চলে আসি। প্রথম প্রথম কষ্ট হলেও এখন ভালোবেসে ফেলেছি জায়গাটাকে। চাচার ওখানে আর যাওয়া হয়নি তাই না? না, ওখানে আর যাওয়া হয়নি। কেন জানি সম্পত্তি ভাগের পর থেকে চাচার আমাকে খুব একটা পছন্দ করতেন না। এখানে আসার আগে আমি প্রথম চাচার ওখানে গিয়েছিলাম। চাচা তোমাকে মৃত মনে করেন এখন। তোমার কথা জিজ্ঞাসা করলেনি, প্রথমে বলতে চাননি, পরে বলেছেন তুমি নাকি মারা গেছো। সুফিয়া কিছু বলল না। কি বলবে আসলে ভেবে পেল না। চাপা কষ্টে শুধু ক্ষীণ একটা হাসলো। রিয়ান পুনরায় বলল, এখন তো আমি এসেছি, আমার শূন্যতাটুকু তো এখন নেই। যতদিন আছি হাসি খুশিতে জীবন কাটাও। তারপর গতি থামিয়ে রিহানের দিকে তাকালো সুফিয়া। রিহানও থামলো। সুফিয়ার প্রশ্নের জবাব নেই তার কাছে। সুফিয়া জবাবটা দিয়ে দিল, তারপর আপনি চলে যাবেন দ্বিগুণ শূন্যতা উপহার দিয়ে। ওই যে বললাম, নিয়তি হয়তো এমনটা চাচ্ছে। নিয়তি, আমার নিয়তিটাই খালি এমন। সামনে হাঁটতে লাগলো সুফিয়া। আপনি চলে যাবেন, আমার কোলে ইকবাল আসবে। ইকবাল বড় হয়ে যখন জানতে চাইবে তার বাবা কোথায়, আমি কি জবাব দেব? রিহান চুপ হয়ে রইল। সুফিয়া তার একটা বাহু শক্ত করে ধরে হাঁটতে হাঁটতে বলল, ইউসুফও প্রথম প্রথম জিজ্ঞাসা করত ওর বাবা কোথায়। বলতাম মারা গেছে। পরে যখন আস্তে আস্তে ওর বুদ্ধি হতে লাগলো, ওকে সব খুলে বলি। ছেলেটা আমার সব কিছু বুঝেছিল। পরে সেই আমাকে সান্ত্বনা দিত, আপনার অভাবটা বুঝতে দিত না। রিহান চুপ করে শুনতে লাগলো সুফিয়ার কথা। সুফিয়া কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলল, আপনি যখন থাকবেন না তখন আপনার দেয়া দুটি উপহারকেই আঁকড়ে ধরে কাটাবো বাকি জীবনটা। আর অপেক্ষা করব ভবিষ্যতে গিয়ে আপনার দেখা পাওয়ার। আচ্ছা, ভবিষ্যতে কি আপনার সাথে আমার সময় কাটে? হ্যাঁ, আমরা একসাথে অনেক সময় কাটাই। স্বামী স্ত্রী হয়ে কি আমরা থাকতে পারি? রিহান চুপ করে থাকে। সুফিয়া বুদ্ধিমতী তাই বুঝে ফেলে। সে বলে, কিভাবে স্বামী স্ত্রী হয়ে থাকবো আমরা? আপনি তো তখন এইরকম তাগড়া জোয়ান থাকবেন, আর আমি হয়ে যাব বুড়ি। গায়ের চামড়ায় ভাঁজ পড়বে, চুল পেকে যাবে, হয়তো কুঁজো হয়ে হাঁটবো। কি করে সম্ভব স্বামী স্ত্রী হয়ে থাকার? রিহান সুফিয়ার শেষ কথাটা কাটিয়ে মাঝখানের কথাটা জবাব দিল, তুমি কখনো কুঁজো হয়ে হাঁটবে না। বয়স বাড়লেও তোমাকে এতটা বয়স্ক বলে মনে হবে না। চুল পেকে যাবে কিন্তু শক্ত সামর্থ্য থাকবে। তাই? তাই। মাথা ঝাঁকালো রিহান। রোদ উঠে গেছে ততক্ষণে। ওরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছে। পরে ঘরের দিকে হাঁটা ধরল। ঘরের কাছাকাছি এসেই এক লোককে দেখে সুফিয়া বলল, আপনাকে একটা হিন্দু লোকের কথা বলেছিলাম না, যার পরিবারের সবাই কলকাতা চলে গেছেন? ইনি সেই লোক। চলো লোকটাকে ঘরে নিয়ে যাই, আমাদের সাথে খাবার খাবে আজ। তখন সুফিয়া লোকটার উদ্দেশ্যে ডাক দিল, কাকা কেমন আছেন? চলেন আজকে আমাদের সাথে খাবেন। না না মা, আমি খেয়ে নেব। হেসে সৌজন্য দেখানো লোকটা। সুফিয়া রিহানকে দেখিয়ে বলল, কাকা আপনার ছেলে একটু পরিচয় হতে চায় আপনার সাথে। আসেন না, আপনার ছেলের সাথে বসে একবেলা খাবার খাবেন। ঠিক
ঠিক আছে মা, তোমরা যাও, আমি আসছি। আসবেন কিন্তু। লোকটা মাথা কাত করে সায় দিল। সুফিয়া রিহানকে নিয়ে ঘরে ঢুকলো। হাত মুখ ধুয়ে সামনের কক্ষে বসলো রিহান। সুফিয়া খাবার খাচ্ছে। কিছুক্ষণ পর ওই লোকটা এলো। রিহান তাকে চেয়ার দেখে বলল, কাকা বসেন এখানে। একটা খাবারের প্লেট এগিয়ে দিল রিহান। লোকটা হেসে বসলো। রিহান তার নাম জিজ্ঞাসা করলে লোকটা তার নাম বলল হরেশনাথ। রিহানও নিজের নাম বললে উনি তখন হেসে বললেন, আমি আপনার সম্পর্কে প্রথম দিনই জেনেছি। আমাদের সুফিয়ার প্রতি আপনি আমাকে দয়া করে তুমি করে বলুন। আপনার ছেলের মতোই তো আমি, নিন খাবারটা নিন। বলে নিজের ওনার প্লেটে খাবারটা বেড়ে দিল রিহান। পরে দুজনে খেতে খেতে কথা বলতে লাগলো। রিহান কথাটা তুলল, শুনলাম আপনার পরিবার কলকাতায় চলে গেছে কাকা। হ্যাঁ বাবা, ওরা ওখানেই থাকে এখন। আসলে কি হয়েছিল কাকা? ওই কাশ্মীরে তোমাদের নবীর মাথায় নাকি একটা চুল মসজিদ থেকে চুরি হয়ে গেছে। চুরির দোষটা হিন্দুদের উপর চাপিয়ে দাঙ্গা বাঁধায়। পরে চুলটা অবশ্য পাওয়া যায়। কোনো হিন্দু এই কাজ করেনি। হতে পারে কোনো একটা স্বার্থন্বেষী পক্ষ চেয়েছিল হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধাতে। আপনাদের উপর আক্রমণ হয়েছিল তাই নাকি? হ্যাঁ, আমাদের ঘরবাড়ি ভেঙে দেয়, আমাদের মারধর করে। আমার বৃদ্ধা ওয়াইফ ছিল অসুস্থ, লাথি মারে তাকে। আমার বড় ছেলেটাও রেগে গিয়ে উল্টো মারতে গেলে তাকে সবাই মিলে মারতে মারতে বেহুশ করে ফেলে। আর্মি সেনারা এসে তখন ওদের কিছু বলে না কাউকে। আমাদের ঘরের সব পুরুষ লোককে ধরে নিয়ে যায়, 1 মাস আটকে রেখে ছেড়ে দেয়। থ্রেট দেয় আমাদের দেশ ছেড়ে দিয়ে চলে যেতে। পরে পরিবারের সবাই কলকাতায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমাকে যেতে বলে, কিন্তু আমি যাইনি। শুনলাম আপনার ওয়াইফকে খুব ভালোবাসতেন আপনি। হ্যাঁ, সবাই তো নিজের ওয়াইফকে ভালোবাসে। হেসে কষ্ট ঢাকার চেষ্টা করেন হরেশনাথ। রিয়ান কণ্ঠটা নরম করে প্রশ্ন করে, তাহলে আপনি যাননি কেন ওদের সাথে? ওদের ছাড়া কষ্ট হয় না? কষ্ট তো হয় বাবা। আমি আমার পরিবারকে যেমন ভালোবাসি তেমন ভালোবাসি এখানকার মাটিকে। এখানে আমার জন্ম, এখানে শেষ নিঃশ্বাসটা ফেলতে চাই। রিয়ান আর প্রশ্ন করল না। সে বুঝল জাতিভেদে দেশকে ভাগ করা গেল মন থেকে কখনো জন্মভূমির প্রতি ভালোবাসা মোছা যায় না। হরেশনাথকে সান্ত্বনা দিয়ে এসে বলল, দুঃখিত কাকা, পরিবারের কথা মনে করিয়ে আপনাকে কষ্ট দিলাম। পরিবারের কথা তো সবসময় মনেই থাকে বাবা, নতুন করে মনে করিয়ে দেওয়ার কি আছে? বলতে বলতে মাথাটা নিচু করে এক গ্রাস খাবার তুললেন মুখে হরেশনাথ। চোখ বেয়ে টুপ করে 1 ফোঁটা অশ্রু মিশে গেল তার খাবারের সাথে। রিহান দেখেও না দেখার ভান করে চুপ করে খেতে লাগলো। রিয়ান খাবার শেষ করে হাত মুছতে মুছতে বলল, কাকা, মুসলমানদের উপর হয়তো আপনার রাগ থাকতে পারে, কিন্তু এতে মুসলমানদের কোনো দোষ নেই। কিছু উগ্র লোক সবখানেই থাকে। মুসলমান হিন্দু সব জাতিতেই এরকম উগ্র লোক থাকে। আমি একটা ঘটনা জানি, 1944 সালের ঘটনা। ওটা হয়তো আপনিও শুনেছিলেন। তখন কাদের মিয়া নামের এক মুসলিম দিনমজুর ছিল, খুবই দরিদ্র লোক। একদিন কাজে বের না হলে পরে পরিবারকে উপোস থাকতে হয়। তো সেই সময় হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধে। কাদের মিয়াকে কাজে যেতে হবে কলকাতার একটা হিন্দু পাড়ায়। বেশিরভাগ লোক ওখানে হিন্দু। তার স্ত্রী তাকে নিষেধ করে যেত, কিন্তু ছেলে মেয়ের শুকনো চেহারার দিকে তাকিয়ে সে কাজে বের হয়। হিন্দু পাড়ায় যখন সে যায়, অনেক হিন্দুরা তাকে মারতে আসে, তার পেটে এবং পিঠে ছুরি চালায়। কাদের মিয়া রক্তাক্ত হয়ে পড়ে গিয়ে পানি খেতে চায়, কেউ তাকে পানি খেতে দেয়নি। বাঁচার জন্য সবার সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। তখন ওখানকার স্থানীয় একটা 11 বছরের মুসলিম বাচ্চা তাকে 1 গ্লাস পানি এনে দেয়। সে পানি খায়। ওই ছেলেটার বাবা তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালেই কাদের মিয়ার মৃত্যু হয়। কিন্তু তার মৃত্যুর দায়টা আমি সকল হিন্দুদের দিচ্ছি না। যারা এই মৃত্যুর জন্য দায়ী তারা হলো উগ্র কিছু লোক। এসব উগ্র লোকের কোনো ধর্ম নেই, এরা সুযোগ সন্ধানী। এরকম লোক ভবিষ্যতে অনেক দেখা যাবে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে ওরা থাকবে। তাই আপনি মুসলিমদের উপর চাপিয়ে দিয়েন না দোষটা। না না বাবা, আমি মুসলিমদের উপর চাপাইনি দোষটা। মুসলিমদের দোষ দিলে কি আজ এখানে খেতে আসতাম আমি? ঠিক আছে বাবা, আজ তাহলে আমি উঠি। আচ্ছা। হরেশনাথ উঠে চলে গেলেন। দরজার পাশে দাঁড়িয়ে এতক্ষণ সুফিয়া তাদের কথোপকথন শুনছিল। হরেশনাথ চলে যেতেই এটো বাসনগুলো নিতে এলো। এটেও জল সব একটা বাটি ঢালতে ঢালতে সে রিহানের উদ্দেশ্যে বলল, আপনি তো 1944 সালের এখানে ছিলেন না, তবে কাদের মিয়ার ঘটনাটা কিভাবে জানেন? রিহান জবাব দিল, 2021 সালে একটা আর্টিকেলে ঘটনাটা জেনেছিলাম। এত বছর পরও কাদের মিয়ার ঘটনাটা আলোচনা করা হয়। ইতিহাস বলে কথা। আচ্ছা শোনেন না, বলেন না। ভ্যাঙ্গাইলেন, হাসলো সুফিয়া। না বলো। বলছিলাম কি,
রহিম মিয়াকে সাথে নিয়ে একটু বাজারে যান না, কিছু বাজার করতে হবে। বেশ, যাব, একটু সাংসারিক হই। আগেও তো অনেকবার বাজার করেছিলেন চর আলগিতে, তখন সাংসারিক হননি? হ্যাঁ, তখন তো দুজনে বাজার করতাম, এখন তো সদস্য একটু বেশি। আচ্ছা, আমি রহিমকে ডেকে পাঠাচ্ছি তাহলে, বলে এটো বাসনগুলো নিয়ে ভেতরে চলে গেল সুফিয়া। দুয়ারের সামনে দাঁড়িয়ে রহিম মিয়ার দিকে বাজারের ব্যাগটা এগিয়ে দিয়ে সুফিয়া বলল, বাজারে গিয়ে কোনো পচা সবজি কিনবে না, দুজন যাচ্ছ দেখে শুনে বেছে বেছে কিনবা, তাজা দেখে মাছ নেবে, ঠিক আছে? মাথা কাত করলো রহিম মিয়া। সুফিয়া রিহানের হাতে বাজারের টাকাটা দিয়ে বলল, দুইটা মানুষ যাচ্ছেন কিন্তু ভালো দেখে দেখে বাজার করবেন। একবার বলছো তোর কথাটা রহিমকে, আমি শুনেছি। টাকাটা পকেটে নিতে নিতে বলল রিহান, আবারও মনে করে দিলাম আর কি। ঠিক আছে, চলো রহিম, বলি রহিমকে নিয়ে গেটের দিকে এগুলো রিহান। পেছন থেকে সুফিয়া ডাক দিল, ইউসুফের বাপ। কি? ঘুরে তাকিয়ে মাথা নেড়ে জিজ্ঞাসা করলো রিহান। না কিছু না, একটু ডাকতে মন চাইলো। রিহান হেসে চলে যেতে চাইলে সুফিয়া আবার ডাকলো, একটু শুনুন না। কি বলো? ঠোঁটে হাসি লেগে আছে রিহানের। সুফিয়া তাকে হাতের ইশারায় কাছে ডাকলো। রিহান কাছে এলে সে বলল, দুইটা মালা কি এতদিন থাকে? আচ্ছা, বুঝেছি। রিহান ঘুরে চলে যেতে লাগলো। রহিম মিয়া ততক্ষণে গেট পার হয়ে গেছে। বাইরের রাস্তা অনেকগুলো লোক দেখা যাচ্ছে। সচরাচর এতগুলো লোক দেখা যায় না রাস্তায়। আরো অনেকে এসে হাজির হচ্ছে। রিহান রহিম মিয়াকে ডেকে জিজ্ঞাসা করলো, কি হচ্ছে রে এখানে, এতগুলো লোক কেন? মিছিল করার দর লাইগা দাঁড়ায় আছে স্যার, সকল জিনিসপত্রের দাম বাড়ি যাইতেছে, তাই প্রতিবাদ করবো ওরা। তা তুইও করবি নাকি প্রতিবাদ? হ, আগে বাজার কইরা লই, বাজারে গিয়া জিনিসপত্রের দাম দেখা রাগটাও আরো বাড়াই লই, প্রতিবাদের জোর পামর শরীরে। হাত তুলে নিজের কবজি দেখালো রহিম মিয়া। রিয়ান হাসলো। বাজার করে ফিরতে ফিরতে ওরা দেখলো পুরো পথ অবরোধ করা হয়েছে। ক্ষিপ্ত লোকেরা স্লোগান দিয়ে, হাতে ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল করছে। সে সময় দুইটা মিলিটারি জিপ এসে থামলো সামনে। গাড়ি থেকে নেমে ওরা হুইসেল বাজিয়ে লাঠি চার্জ করতে শুরু করলো মিছিলের ওপর। মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে পড়লো মিছিলটা। যে যেদিকে পারছে ছোটাছুটি করতে লাগলো। রহিমের হাতে ছিল ব্যাগ ভর্তি বাজার। লোকের ধাক্কায় সব বাজার ছিটকে পড়ে যেতে পারে, তাই রিহান তাকে আগলে সাবধানে ফাঁক গলে গলে হাঁটছিল। পেছন থেকে একজন রিহানকে ধাক্কা দিল। রিহান আরো কয়েকজনকে নিয়ে পড়ে গেল রাস্তায়। ভাগ্যিস রহিমের গায়ে লাগেনি ধাক্কাটা। রিহানের হাতে দুইটা মালা ছিল, সুফিয়ার জন্য কেনা। মালা দুইটা হাত থেকে পড়ে গেছে। একটা লোক মিলিটারি তাড়া খেয়ে পালানোর সময় মালা দুইটা মারিয়ে দিতে চাইলে রিহান দ্রুত হাত বসে দেয় উপরে। লোকটা তার হাতের উপর মারিয়ে চলে গেল। রিহান অক্ষত মালা দুইটা নিয়ে উঠে দাঁড়ালো। কোনোই কেটে গেছে তার। আর যে হাতে পা দিয়ে মারিয়ে গেছে লোকটা, ওই হাতে ধীরে ধীরে ব্যথা বাড়তে লাগলো। হাড্ডিগুড্ডি ভাঙছে মনে হয় ভেতরে। ভাঙা হাতটা অন্য হাতে ধরে সে রহিম মিয়ার পাশে এসে জিজ্ঞাসা করলো, বাচ্চা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আপনি ব্যথা পাইছেন দেখি? একটা লোক হাতের উপর মারিয়ে গেছে, হাড্ডি ভেঙেছে মনে হয়, ব্যথা বাড়তেছে বলে হাতটা কয়েকবার ঝাড়া দিল জোরে। রাস্তার এক পাশে একটা গাছের আড়ালে নিরাপদে দাঁড়িয়েছে ওরা। কয়েক মিনিটের মধ্যেই মিলিটারিরা রাস্তাটা ফাঁকা করে দিল। তখন রিহান রহিম মিয়াকে বলল, চলো রহিম মিয়া, রাস্তা ফাঁকা হয়েছে। স্যার জামু, মিলিটারি যদি কিছু জায়গায় কি কমো? আমরা তো বাজার করে ফিরছি, হাতে বাজার দেখলে হয়তো কিছু বলবে না। ঠিক আছে চলেন। রাস্তায় এসে ঘরের দিকে হাঁটলো দুজন বাজার নিয়ে। একটা মিলিটারি সামনে দাঁড়ালো, জিজ্ঞাসা করলো, কন হ্যাঁ আপ লোক? রহিমে উর্দু জানে না, ভাঙা ভাঙা উর্দুতে বলল, হাম বাজার লিয়া আতা হু স্যার। বাজার বাজার। বাজারের ব্যাগটা তুলে দেখালো। মিলিটারি ধমক দিয়ে বলল, ঠিক হ্যাঁ, ফুট বলে রহিম মিয়ার পাছায় জোরে একটা লাঠির বাড়ি মারল। বাজারের ব্যাগসহ কিছুটা দৌড়ে পালিয়ে এলো রহিম মিয়া। রিহানও এসে সরেছে। হাঁটতে হাঁটতে রহিম মিয়া বলল, শালার বদমাইশ, লাঠি মারার আর জায়গা পাল না। যে জায়গায় মেরেছে ওখানটায় বেশ চুলকাতে শুরু করলো। রহিম মিয়া আর দু হাতে বাজার থাকায় বেচারা চুলকাতে পারছেন না। রিয়ানকে সে বলল, স্যার আমার হাতের বাজারটা একটু লাইবেন আপনি। কেন? একটা পলিথিনে কিছু মাছ, এগুলো তোমার ভারী লাগছে। স্যার একটু লন না, আমি একটু পর আবার নিমু। কি হচ্ছে বলো তো রহিম মিয়া? রিয়ান আন্দাজ করতে পারল, তাই সেও মজা করতে লাগলো। স্যার কিছু হয় নাই, একটু লইবেন, আমার হাতে ব্যথা পাইছি দেখছো না? অন্য হাতে একটু লন না স্যার। এই হাতে মালা দেখছো না? এবার রহিম মিয়া সহ্য করতে না পেরে থমকে দাঁড়িয়ে চিল্লায় উঠল, স্যার হয় বাজারটা একটু লন, আর না হয় আমার পেছনটা একটু চুলকায় দেন। রিহান তার অবস্থা দেখে হাসতে হাসতে নিজের হাতের ব্যথাটা ভুলে গেল। তারপর অন্য হাতটা বাড়ি দিয়ে বলল, দাও, মাছের পলিথিনটা আমাকে দাও। রহিম মিয়া দ্রুত বাজারটা রিহানের হাতে দিয়ে পেছনটা চুলকাতে চুলকাতে হাঁটতে লাগলো আর বিড়বিড় করে মিলিটারিদের গালি দিতে লাগলো। রিহান বলল, এভাবে বিড়বিড় না করে সাহস থাকলে ওদের সামনে গিয়ে গালি দাও।
চুলকানি থামিয়ে রহিম মিয়া বলল, ওই মিলিটারি বাচ্চার একা পায়ালই আমি খাইছি ওরে। হ্যাঁ, ও তোমার মার খাওয়ার জন্য তো একা তোমার সামনে এসে দাঁড়াবে, তাই না? দ্রুত পা চালাও, এমনিতে দেরি হয়ে গেছে। সুফিয়া চিন্তা করতে পারে। রহিম মিয়া আরেকবার পেছনটা চুলকিয়ে দ্রুত হাঁটতে লাগলো। সুফিয়া আগে থেকে গেটে দাঁড়িয়েছিল। মিলিটারি লাঠিচার্জের ঘটনাটা তার কানে এসেছে, তাই রিহানদের জন্য চিন্তায় অস্থির হয়ে আছে। ঘামছে সে, শাড়ির আঁচল দিয়ে ঘন ঘন ঘাম মুছছে। যখন দেখলো রিহানরা ফিরে আসছে তখন যেন সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কাছে আসতে সে জিজ্ঞাসা করলো, মিলিটারির আপনাদের কিছু করেনি তো? না, শুধু রহিমের পশ্চাৎ দেশে একটা বাড়ি মেরেছে, বলল রিহান। রহিম মিয়া নিজেরটা চাপা দিতে তাড়াতাড়ি করে বলল, সারাতে ব্যথা পাইছে, পইরা গিয়ে কোনে সিল লাগেছে গা। কি হচ্ছে দেখি, বলে রিহানের হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে অন্য হাতে দেখতে লাগলো। হাতটা ধীরে ধীরে অনেকটা ফুলে গেছে। দেখে উত্তেজিত হয়ে বলল, কি করে হলো এটা? ধাক্কা খেয়ে পড়ে গিয়ে কোনেই কেটে গিয়েছিল। তখন মিলিটারি ধাওয়া খেয়ে একজন পালানোর সময় আমার হাতটা মারিয়ে গেছে। স্যার একটা জিনিস লুকাইতেছে, মন্তব্য করল রহিম মিয়া। রিহান চোখ টিপে নিষেধ করলো তাকে যেন কিছু না বলে। সুফিয়া চোখ রাঙিয়ে বলল, রহিম মিয়া কি হচ্ছে বলো। রহিম মিয়া এবার সত্যিটা বলে দিল। সার্জন পইরা গেছিল, তখন হাত থেকে মালা দুইটাও পইরা যায়। ওর মালা দুইটাতে এক লোক পালানোর সময় পা দিয়া মারাইবার গেছিল। ওই সময় স্যার নিজের হাতটা মালার উপর রাখা দেয়, যাতে মালা দুইটার কিছু হইবার না পারে। সুফিয়া একবার রিহানের দিকে তাকালো, আরেকবার রহিম মিয়ার দিকে তাকালো। তারপর রহিম মিয়ার অন্য হাতে মাছের পলিথিনটা দিয়ে বলল, বাজারগুলো রান্নাঘরে রেখে তাড়াতাড়ি রূপবান খালাকে ডেকে নিয়ে আসো। রূপবান খালা তেল দিয়ে মালিশ করে দিবে। ঠিক আছে। রহিম মিয়া বাজার নিয়ে ভেতরে চলে যেতে লাগলো। সুফিয়া রিহানের ভালো হাতটা ধরে টানতে টানতে বলল, আপনি আমার সাথে আসেন। রিহানকে নিয়ে নিজের কক্ষে গেল সুফিয়া। তারপর জিজ্ঞাসা করলো, এমনটা করলেন কেন? এখন ভালো হয়েছে না? তোমার জন্য মালা কিনছিলাম, মালা দুটো পিষে দিত, নরম কণ্ঠে বলল রিহান। সুফিয়া ডান হাতটা বাড়িয়ে বলল, কই দেখি মালা দুইটা। রিহান সুফিয়ার হাতে মালা দুইটা দিলে সুফিয়া রাগে ছিঁড়ে ফেলে জানলা দিয়ে ছুঁড়ে মারল মালা দুইটা। তারপর রিহানের বুকে ঝাঁপিয়ে পড়ে গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার কাছে আপনি সব, কেন দুইটা মালার জন্য নিজেকে এভাবে কষ্ট দিলেন আপনি? রিহান ও সুফিয়াকে জড়িয়ে ধরে বলল, আর হবে না। কাঁদতে হয় নাকি? দেখি, শান্ত হও। রহিম মিয়া লোকটার বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে রুমে এসে আমাদের এভাবে দেখে ফেলতে পারে। রিহানের কথা শুনে কাঁদতে কাঁদতে হেসে ফেলল সুফিয়া। অশ্রু ভেজা চোখে দুটো লাল করে উঠল তার। রিহান তার চোখ দুটো মুছে দিল। 1965 সালের 20 জুলাই রিহানের অতীতে আসার প্রায় 1 বছর 2 মাস হতে চলল। এই 1 বছর 2 মাসে সে ভালোই সময় কাটিয়েছে অতীতে। সুফিয়াকে নিয়ে ঘন ঘন এদিক ওদিক যাওয়া হলেও এখন তেমন যেতে পারে না, কারণ সুফিয়া এখন প্রেগনেন্ট। তাদের ইকবাল খুব শীঘ্রই আসতে চলেছে। সুফিয়ার কক্ষে ঢুকল রিহান। সুফিয়া বিছানায় শোয়া অবস্থায় ছিল। রিহানকে দেখে উঠে বসে জিজ্ঞাসা করল, কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, বের হতে চাচ্ছি, একটু গফরগাঁও যাব, ইসুফকেও সাথে নিতে চাচ্ছি। কিন্তু আমার এই অবস্থা আপনারা দুজন ওদিকে চলে গেলে এদিকটা কে দেখবে? চলে আসবো তো সন্ধ্যা হতে হতে। কেন যাচ্ছি জানো? কেন? মৃদু এসে আগ্রহ প্রকাশ করল সুফিয়া। শুনলে তো তোমারও যেতে ইচ্ছে করবে, এ অবস্থায় তো যেতে পারবে না। থাক, না বলি তোমাকে। বলেই উঠে যেতে চাইলে সুফিয়া তার হাত ধরে বলল, না না, বলুন আপনি। রিহান বুঝলো সুফিয়া কথাটা বের না করে তাকে যেতে দেবে না, তাই ওর উত্তেজনাটা আরেকটু বাড়াতে রিহান বলল, থাকে, বাধ্য, শুনতে হবে না, শুনলে মন খারাপ হবে তোমার, যেতে পারবে না বলে। সুফিয়া রিহানের হাতটা আরো শক্ত করে ধরে হেসে হেসে বলল, মজা করবেন না, বলতে বলেছি। না, শুনে মন খারাপ হবে, আমার পাখিটার মন খারাপ হোক আমি চাই না। বলেই আলতো করে সুফিয়ার গাল টেনে দিল রিহান। সুফিয়া এবার বাচ্চাদের মতো হাত পা ছেড়ে বায়না ধরল, হ্যাঁ বলতে বলছি, খুব খারাপ হবে কিন্তু না বললে। রিহান তার অবস্থা দেখে হাসতে হাসতে বলল, হয়েছে হয়েছে, আমার বাচ্চা বউ একটা। সুফিয়ার থুতনি ধরে আলতো করে নাড়া দিল রিহান। বলে না এবার, আজকে কয় তারিখ জানো? 20 জুলাই। শুনেছি এই দিনে রহমান সাহেবের জন্ম হয়েছে। কোন রহমান? ভুরু কোচকাল সুফিয়া। ঠিক যেন মনে করতে পারছে না সে নামটা। আরে তোমার শ্বশুর, আমার বাবা রহমান সাহেব। এবার সুফিয়ার মুখটা হা হয়ে গেল। তারপর আবার বায়না ধরে বলল, এই না না, আমিও যাব, দেখবো আমার পিচ্চি শ্বশুর সাহেবকে। তুমি আপাতত আমাদের ইকবালের যত্ন নাও, কেমন? সুফিয়ার পেটে শাড়ির উপর আলতো করে চুমু খেল রিহান। সুফিয়া করতে লাগলো। তারপর মিষ্টি সুরে শাসিয়ে বলল, তাড়াতাড়ি ফিরবেন কিন্তু, আমাকে ছাড়া অত ঘোরাঘুরি করতে হবে না, দেখেই চলে আসবেন। সন্ধ্যায় ফিরবো আমরা বাপ ছেলে মিলে।
ইউসুফ কই? ও তো নাই মনে হয়। ও হয়তো বাইরে আছে, স্টেশনে পাবো ওকে। বলেই দরজার দিকে এগুলো রিহান। পেছন থেকে সুফিয়া বলল, সাবধানে যাবেন, ওখানে গিয়ে আবার ওদের সাথে ঝগড়া করেন না কেমন? ধুর না, কি যে বলো, ওরা আমার পূর্বপুরুষ, ওদের সাথে কি ঝগড়া করতে পারি? একটু মজা করি আর কি। ফিরে তাকিয়ে বলল রিহান, ওরা তো আর জানে না আপনি ওদের বংশধর, আপনি মজা করতে গিয়ে ওরা যদি আপনাকে মারতে আসে তখন? তার চেয়েও তো বেশি করেছিল, আমাকে ব্রিটিশদের হাতে ধরিয়ে দিতে চেয়েছিল, বলে গেছ? আমি পরে তোমাদের ওখানে পালিয়ে গিয়েছিলাম রাতে। তাই বলছি বুঝে শুনে কথা বলবেন ওদের সাথে। ঠিক আছে, সাবধান করার জন্য ধন্যবাদ। বলে রিহান বেরিয়ে গেল। গেট থেকে বের হওয়ার সময় রহিম মিয়া জিজ্ঞাসা করলো, স্যার কোনানে যাইতেছেন? হ্যাঁ, তোর জন্য বউ দেখতে যাচ্ছি, যাবি সাথে? যা, কি যে কন স্যার, আমার বউ কেটা দিব? আরেকজনের বউ তোরে দিব কেন? বিবাহিত মেয়েদের দিকে চোখ দিস নাকি? তবা তবা, দাঁত দিয়ে জিপ কামড়ে দুগালে আলতো করে চড় খেল রহিম মিয়া। আপনি স্যার খালি মজা করেন আমার লগে। মজা করব কেন? এত বয়স হচ্ছে, তুই বিয়ে করছিস না কেন বলতো? কিছুদিন পর আমার ছেলেকে বিয়ে করাবো, আপনারা যদি একটু নজর দিতেন তয় আমার বিয়েটা হইয়া যাইতে এতদিনে। আপনারা তো নজরই দেন না। তোর গ্রামের বাড়ি যেন কই রে? ওইখানে বাবা মা কেউ নেই? মুন্সীগঞ্জে গ্রামের বাড়ি, মা বাবা কেউ বাইসা নাই স্যার, আমরা ছোটকালে মায়েরা গেছে আমারে। এক চাচা ছিল, ওনার কাছে থাকতাম, তয় আমরা তেমন পছন্দ করতো না ওরা। একদিন সব থুইয়া এইখানে চলে আসি, এক গেরস্তের বাড়িতে থাকতাম, ওদের গরু মহিষ দেখাশোনা করতাম, ওরা 3 বেলা খাওয়ানো দিত। ওইখান থেকে সুফিয়া ম্যাডাম একদিন লইয়া আইসে আমারে। আজ 10 বছর ধরে এই বাড়িতে থাই। ম্যাডাম আমারে খাইত দেয়, পড় দেয়, ট্যাও দেয়। কয় টাকা জমিয়েছিস? বিয়ে করার মতো টাকা হয়েছে তো? হয়েছে। আপনারা এবার মাইয়া দেখেন। রহিমিয়া এবার লজ্জা পেল। ওরে, বিয়ের কথা বলিস আবার লজ্জা পাস? তা কেমন পছন্দ তোর? আপনারা যেমন মেয়ে আইনা দিবেন। মাথা নিচু করে বলল রহিম মিয়া। গেট দিয়ে তখন ভেতরে ঢুকল ইউসুফ। সে জিজ্ঞাসা করলো, কিনে কথা হচ্ছে? রহিম ভাই কি এনে দেওয়ার কথা বলছে? রহিম মিয়া বিয়ে করতে চায়, দেখো দেখো কিভাবে লজ্জা পাচ্ছে। হেসে উঠল রিহান। রহিম মিয়া লজ্জায় আর মুখ তুলতে পারল না। ইউসুফ বলল, হ্যাঁ, রহিম ভাইয়ের বয়স বেড়ে যাচ্ছে, একটা বিয়ে করা উচিত তার। রহিম মিয়া এবার আরো বেশি লজ্জা পেল। রিহান তার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ওরে বাবা, লজ্জায় মুখ তুলতে পারছে না একেবারে। আমার পরে তোমার জন্য পাত্রী দেখতে যাব। এখন আপাতত আমি আর আমার ছেলে একটু ঘুরতে যাব। কই যাব বাবা? প্রশ্ন করল ইউসুফ। গফরগাঁও যাবো, রেডি হয়ে আসো। তোমার মা বলেছে সন্ধ্যার আগে ফিরতে হবে। আচ্ছা, আমি এখনই আসছি। বলে ইউসুফ ভেতরে গেল দ্রুত। মিষ্টির দোকান থেকে 3 কেজি মিষ্টি নিয়ে রিহান তার দাদা বাড়িতে এলো ছেলেকে নিয়ে। দুপুর হয়ে গেছে ততক্ষণে। দাদা বাড়িতে এসে রিহান প্রথমে দেখল ইনুর সাহেবকে। তাকে দেখে সে নিজে নিজে বলে উঠল, এই লোকটার কি কোনো রকম কাজকাম নেই, সারাক্ষণ দিয়ে ঘরেই থাকে? লোকটা কে বাবা? প্রশ্ন করল ইউসুফ। তুমি আজকে তোমার দাদাকে দেখতে আসছো না? যে আজকে জন্মগ্রহণ করেছে, উনি হচ্ছে তোমার দাদার দাদা। সবসময় দেখি ঘরেই থাকে লোকটা। ইউসুফ বলল, বাবা আজ ওদের বাড়িতে নতুন মেহমান এসেছে, এই খুশির সময় তো লোকটা ঘরেই থাকবে তাই না? হ্যাঁ তাই তো, চলো গিয়ে দেখি, কথা বলি। রিহান মিষ্টির প্যাকেট নিয়ে এগিয়ে গেল ইউসুফ সাহেবের দিকে। কাছাকাছি এসে সে ইউনুস সাহেবের উদ্দেশ্যে বলল, আঙ্কেল চলে আসছি আমরা, এই নিন, এটা ধরুন। তুমি তুমি কোথা থেকে, আর এসব কি? রিহানকে দেখে অবাক হলেন ইউনুস সাহেব। রিহান বলল, মিষ্টি মিষ্টি এনেছে আপনাদের জন্য। বলেই একটা প্যাকেট খুলে হাতে একটা মিষ্টি নিয়ে জোর করে ইউনুস সাহেবের মুখে ঢুকিয়ে দিল। উনি সেই মিষ্টিটা চাবাতে চাবাতে আর কথাই বলতে পারলেন না। রিহান প্যাকেট থেকে আরেকটা মিষ্টি নিয়ে ইউসুফকে দিয়ে বলল, তুমি একটা খাও। ইউসুফ খেতে শুরু করলো। রিহান আরও একটা মিষ্টি তুলতে তুলতে বলল, আমি একটা খাই। বলে একটা মিষ্টি মুখে পরে দিল সে। ততক্ষণে ইউনুস সাহেবের মুখের মিষ্টিটা খাওয়া শেষ। তিনি প্রশ্ন করলেন, তুমি হঠাৎ মিষ্টি টিষ্টি নিয়ে কোথা থেকে এলে? রিহান হাত মুখের ইশারায় বুঝিয়ে দিল, আগে সে মিষ্টি খাওয়াটা শেষ করুক, তারপর বলবে। মিষ্টি খাওয়া শেষ হলে সে বলল, আজ আপনার প্রথম নাতি জন্ম হয়েছে তাই মিষ্টি এনেছি, কিন্তু এখনো তো বাচ্চা হয়নি। রিহান এবং ইউসুফ পরস্পরের দিকে চাওয়াচাই করল। আজকেই তো হওয়ার কথা, হয়নি কেন? কোথাও কি ভুল হলো? রিহান বুঝে উঠতে পারল না। ইউনুস সাহেব বলল, এখনো হয়নি, আমার ছেলে ইউসুফ ধাই আনতে গেছে। হাসল রিহান, ওহো, তার মানে ঠিক সময় এসে গেছে আমরা। তাহলে আপনার ছেলে ইউসুফ ধাই ডেকে আনুক, আমি আর আমার ছেলে ইউসুফ অপেক্ষা করি। বাচ্চার মুখ দেখে আজকে যাব, আর মিষ্টিটা কিছু সময় আগেই খেয়ে ফেলেছি, সমস্যা নেই। রহমানের জন্ম হলে আরেকটা খাবো। রহমান কি আবার? প্রশ্ন করলেন ইউনুস সাহেব। আপনার নাতি, আপনার নাতির নাম রাখাবে রহমান। এই, তুমি সব আগাম কথা কি করে বলো, একটু বলো তো।
সাহারার জন্মের সময় তুমি এমন কথা বলেছিলে, আর যখন সাহারার বাচ্চা হবে তখন এরকম কথা বলছো। আর তোমার কথা সত্যি হয়ে যায় কিভাবে? আমি সে সময় বলেছিলাম আমি মনে হয় ভবিষ্যৎ থেকে এসেছি। এখনো বিশ্বাস হয় না, তাই না? ধুর, তুমি না আসলে পাগল। জাদু টাদু জানো মনে হয়। না, ওসব জাদু টাদু জানি না। আঙ্কেল, আমাদের বাপ ছেলেদের খুব খিদে লেগেছে, কিছু খেতে দিবেন? হিনু সাহেব রেগে গিয়ে ইউসুফকে দেখিয়ে বললেন, এতবার একটা দামড়া ছেলে আছে তোমার, আর তুমি আমাকে আঙ্কেল ডাকতেছো? ধরো তোমাদের মিষ্টি তোমার খিদে মেটাও। মিষ্টি খেয়ে কি আর খিদে মেটানো যায়? আর এতগুলো মিষ্টি খেলে ভেতরটা জ্বলবে। তাই একটু ভাতের ব্যবস্থা করেন। সেই মুহূর্তে ইনুস সাহেবের ছোট ভাই খিজির সাহেব এসে বললেন, কারা এরা? এই লোকটাকে তো চেনা চেনা লাগে, কে ইনি? রিহান ইশারায় দেখিয়ে বললেন, খিজির সাহেব। ইনুস সাহেব বললেন, আরে ইনি ওই লোকটা আমাদের ঘরে যে থাকতো 20-22 বছর আগে। ভবিষ্যৎ থেকে এসেছিল, বলেছিল যে সে। ও হ্যাঁ, সে আমাদের সাহারার জন্মের সময় ভবিষ্যৎবাণী করেছিল, সেটা সত্যি হয়েছিল। তা আজকে ওরকম কিছু বলেছে নাকি? বলেছে মানে বাচ্চার নাম শুদ্ধ বলে দিয়েছে, রহমান। সত্যি? কি আশ্চর্য! এই নামটা তো আমি মনে মনে ভেবে রেখেছিলাম, যদি ছেলে হয় তবে তার নাম রহমান রাখবো। সত্যি তুমি এই নামটা ভেবেছিস? নরম সুরে প্রশ্ন করল ইনুস সাহেব। হ্যাঁ, কিন্তু এই লোকটা সব জানলো কি করে? গণক নাকি? না না, আমি গণক নই। কিছু খেতে দিলে উপকৃত হবে। আমাদের বাপ ছেলের খিদে লেগেছে। বেশ, চলো আমার ঘরে, চলো খেতে। খিজির সাহেব ওদেরকে নিজের ঘরে নিয়ে গেলেন। পাশের ঘরে মহিলাদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। সাহারা চিল্লাচ্ছে, তাকে শান্ত করার চেষ্টা করছে সবাই। একটু পর একজনকে বলতে শোনা গেল, ধাইমে এসেছে, সবাই সরো। খাওয়া শেষ করে রিহান ইউসুফ যখন বের হলো তখন অন্য ইউসুফের ঘর থেকে বাচ্চার আওয়াজ শোনা গেল। রিহান তার ছেলে ইউসুফকে নিয়ে ওদিকে এগিয়ে গেল। আবার ইউনুস সাহেবের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, তুমি কি আসলে জ্যোতিষী? আমার ইউসুফের ছেলে হয়েছে। রিহান বলল, তাহলে চলুন মিষ্টিমুখ করি। আবার মিষ্টির প্যাকেটগুলো কই? অদ্ভুত লোক তুমি। শোনো, আজকে আমার ঘরে একটা খুশি উৎসব চলছে, আমার নাতির আগমন উপলক্ষে। তুমিও থাকো, কিন্তু বেশি উল্টাপাল্টা কথা বলো না। আমাকে একটু দেখতে দেবেন না আপনার নাতিকে? হ্যাঁ, দেখতে পারবা। ওই ঘরে তো এখন পুরুষ লোক যেতে পারবে না, একটু অপেক্ষা করো। ঠিক আছে আঙ্কেল। ইনু সাহেব চোখ রাঙিয়ে বলল, তুমি আর শুধরাবে না। রিহান মৃদু হাসলো। পাশে খেয়াল করে দেখল ইউসুফ নেই। সে হয়তো ভেতরে গিয়ে বাচ্চার চেহারা দেখতে চাইছে। রিহান তার নাম ধরে ডাকলো, তখন একসাথে ভেতর থেকে দুই ইউসুফ বের হয়ে এলো। কি ব্যাপার, তুমি এখানে এখানে কি করছো? আর আমাকে ডাকলে কেন? রিহানকে জিজ্ঞাসা করলো তার ইউসুফ দাদা। আমি তোমাকে ডাকিনি তো, আমার ছেলেকে ডেকেছি। আমার ছেলের নাম ইউসুফ, বলেছিলাম মনে হয়। ওই যে তোমার পেছনে আমার ছেলে ইউসুফ। রিহান তার ছেলেকে দেখিয়ে দিল পিছনে। তারপর বলল, ইস, এখন যেহেতু দুটো ইউসুফ হয়ে গেছো, তাই বয়স হিসেবে তুমি ইউসুফ 1 আর আমার ছেলেকে ইউসুফ 2 বলি, তাহলে আর সমস্যা হবে না। কি বল, ইউসুফ 2? বাবার কথা শুনে হাসলো ইউসুফ 2। তারপর বলল, বাবা, ওনাদেরকে আর জ্বালিয়েন না, চলেন বাচ্চার চেহারাটা দেখে আমরা চলে যাই। তা তো দেখবো বাবা, তার আগে বাচ্চার বাবা থেকে জিজ্ঞাসা করি উনি খুশি কিনা। ইউসুফ 1 বলল, হ্যাঁ আমি খুশি, কিন্তু তোমরা এখানে কেন হঠাৎ, কি কারণে এলে? আরে খালি হাতে আসিনি, 3 কেজি মিষ্টি নিয়ে এসছে বাচ্চার চেহারা দেখবে বলে। মিষ্টিগুলো তোমার বাবার হাতে দিয়েছিলাম, এই যে ইউনুস আঙ্কেলের হাতে। কিন্তু উনি সব খেয়ে বসে আছেন, এখন বাচ্চার চেহারা দেখে যে একটু মিষ্টি মুখ করবো, একটা মিষ্টিও পাচ্ছি না। পাশে ইউনুস সাহেব দাঁড়িয়েছিলেন। রিহানের কথা গায়ে লেগেছে তার, তাই বলল, সব মিষ্টি আমি খাইছি মানে? বাচ্চা কাচ্চা ছিল ওদিকে, তাদেরকে দিয়ে দিয়েছি। হয়েছে, আর বলতে হবে না। ওদিকে কোনো বাচ্চা কাচ্চা ছিল না, আমি দেখেছি। 3 কেজি মিষ্টি কিভাবে একা সাবার করতে পারেননি আমার বোঝা আছে। রাগে ইউনুস সাহেব মুখ দিয়ে কথাই বের হলো না। কয়েক মুহূর্ত পর নিজেকে সামলিয়ে ছেলে উদ্দেশ্যে বলল, ইউসুফ যা তো, এই 2 লোককে তোর বাচ্চাকে দেখিয়ে আয়, তারপর বিদায় কর। রেহান বলে, এখন তো বিদায় করতে পারলেন বাচি? একসময় তো আমার খুব খোঁজ করেছিলেন। কখন তোমার খোঁজ করলাম আমরা? ওই যে আপনাদের এক আত্মীয়র বদলে যখন আমাকে ব্রিটিশের হাতে ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন, সে রাতে আমি পালিয়ে গিয়েছিলাম। তখন আমাকে খুঁজে না পেয়ে কি যে চিন্তা হয়েছিল আপনাদের সবার। চিন্তা হয়নি? কি যা তা বলছো? ইনু সাহেব মুখ ঘুরিয়ে চলে গেলেন। এবার ইসু ভাই কৌতূহল হয়ে বলল, দাঁড়াও, তুমি সে না ছোটবেলায় দেখেছিলাম? বলে রিহানকে খটিয়ে দেখতে লাগলো। তারপর বলল, হ্যাঁ মনে পড়েছে, তুমি তো সেই। হ্যাঁ আমি সেই, তোমাকে 1 পয়সা দেবো বলে দিতে পারিনি, তখন পয়সা ছিল না, এখন আছে, দাঁড়াও 1 পয়সাটা এখন শোধ করি। বলি পকেট থেকে 1 পয়সা বের করে ইউসুফ 1-এর দিকে বাড়িয়ে দিলে সে বলল, আমাকে কি দেখে 1 পয়সার লোক মনে হয়? আরে আমি তো তোমার পাওনাটা শোধ করতে চাইছি, তখন করতে পারিনি, এখন করেছি। লাগবে না, আসো, বাচ্চা দেখতে চাচ্ছিল না, দেখে চলে যাও।
ঠিক আছে, চলো দেখে আসি। ইউসুফ চলো। ছেলেকে ডাকলো রিহান। ওই সময় মসজিদের হুজুর এলো নবাগত বাচ্চার কানে আজান দিতে। বাচ্চাকে আতুর ঘর থেকে অন্য ঘরে আনা হলো। হুজুর বাচ্চাকে কোলে নিয়ে ডান কানে আজান ও বাম কানে ইকামত দিয়ে দোয়া পাঠ করলো। তারপর বাচ্চাটা ফিরিয়ে দিল বাবার কাছে। বাড়ির অন্যান্য পুরুষরা এবার বাচ্চার মুখ দেখতে এলো। ইনুস সাহেব এলেন। তিনি ছেলে ইউসুফের কোল থেকে বাচ্চাটা কোলে নিয়ে আদর করতে লাগলেন। তখন রিহান বলল, হয়েছে, একজন এতক্ষণ আদর করলে আমার কখন করবো আমরা? দেন, আমার কোলে দেন একটু। বলে রিহান কোলে নিল। এক অকল্পনীয় ঘটনার সাক্ষী হলো সে। ছেলের কোলে বাচ্চা বয়সী বাবা। এই বাচ্চাটা একদিন বড় হবে, বিয়ে করবে, তারপর তারও একটা বাচ্চা হবে। সেই বাচ্চাটাই তখন কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কি অদ্ভুত! মুগ্ধ হয়ে চেয়ে রইল রিহান তার বাচ্চা বয়সী বাবার দিকে। এমনভাবে চেয়ে রইল যেন তার হুঁশ নেই। যখন তার ছেলে ইউসুফ গা ধরে নাড়া দিয়ে বাবা বলে ডাকলো, তখন সজ্ঞানে ফিরে এলো সে। রিহান ছেলেকে উদ্দেশ্য করে বলল, তুমি কোলে নিবা একটু তোমার দাদাকে? না বাবা, হাত ফসকে পড়ে যেতে পারে। পাশ থেকে ইউসুফ এক রেগে বলল, এই দাদা মানে কি? আমার বাচ্চা ছেলেকে তোমার দাদার ছেলের দাদা বানিয়ে দিয়েছে, দামড়া ছেলে। আরে ওটা আদর করে বলেছি, নাও তোমার ছেলেকে। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমিও বাচ্চা বয়সে এমন ছিলাম বলেই বাচ্চাটা আবার কোলে ফিরে দিল রিহান। তারপর ঘরের সব পুরুষকে একবার দেখে নিয়ে বলল, আহ, মিষ্টি মুখ না করে সবাই বাচ্চার মুখ দেখছে। আমি এতগুলো মিষ্টি আনছিলাম, কিন্তু একজন সব খেয়ে ফেলেছে। কি করে পারলেন তিনি এতগুলো লোকের হক খেতে? যার উদ্দেশ্যে রিহান কথাটা বলল সে ঠিকই বুঝে গেছে। ইনুস সাহেবের মুখটা আহা হয়ে গেল। রিহানের উপর রাগ বেড়ে গেল তার আরও, কিন্তু কিছুই বলল না। বললে হয়তো রিহান আরও যা নয়তো তা বলবে। দরকার নেই কথা বাড়ানোর। রিহান ইউনুস সাহেবের দিকে তাকিয়ে বলল, এভাবে হা করে আছেন কেন আঙ্কেল? নাতি পেয়েছেন, খুশি হন, আনন্দ করেন। আর আমরা তাহলে আজকে যাই, কেমন? যাও। ইউনুস সাহেব যেন এতক্ষণে হাফ ছেড়ে বাঁচলেন। ইউসুফ চলো, আমরা চলে যাই। বলে ছেলেকে নিয়ে বের হয়ে এলো রিহান। ফাওগান গ্রামের কাছাকাছি আসতে আসতে বিকেলের শেষ প্রায়। মাঝপথে রাস্তা অবরোধ, গাড়ি আর ভেতরে ঢুকতে দিচ্ছে না মিলিটারিরা। তাই অনেকটা পথ আগেই নেমে যেতে হলো গাড়ি থেকে। বাকিটা পথ হেঁটেই যেতে হবে। একজনের কাছে জিজ্ঞাসা করে জানা গেল, আজকে বিশাল একটা মিছিল বের হয়েছিল কয়েক গ্রাম মিলে। পাকিস্তান সরকারের যত অনিয়মের বিরুদ্ধে মিছিল, সেই মিছিলে মিলিটারিরা গুলি করে এলোপাতাড়ি। এখন পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত ওরা। রিহান ইউসুফ কিছু দূর হেঁটে গেলে দুজন মিলিটারি তাদের বাধা দেয়। সামনে আর যাওয়া যাবে না। আরও বেশ কয়েকজন মিলিটারি হাতে লাঠি হাতে উত্তেজিত জনতাকে সামাল দিচ্ছে। জনতার মাঝে কথা ছড়িয়ে গেল, মিলিটারির গুলিতে 3 জন নিহতও হয়েছে, আরও 6 জন গুরুতর আহত। কিছু লোক দূর থেকে ভয়ার্ত দৃশ্যে তাকিয়ে আছে, আর কিছু লোক উত্তেজিত হয়ে মিলিটারিদের গালাগালি করছে, ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে তাদের উপরে। একটা মিলিটারির গাড়ি এসে থামলো। আরও কয়েকজন মিলিটারি মিলে ধরে ধরে লাশ তুলতে লাগলো সেই গাড়িতে। 3টা নয়, 4টা লাশ। লাশ গাড়িতে তোলার সময় উত্তেজিত লোকগুলো গাড়ির দিকে তেড়ে এলো। তখন লাঠি হাতে মিলিটারিরা ইচ্ছে মতো লাঠি চালাতে লাগলো ওদের উপরে। রাগে ফুঁসতে লাগলো রিহান। তাদের ইউসুফও যেন সুযোগ খুঁজছে কিছু একটা করার। একটা পাথর খুঁজে নিয়ে এসে একটা মিলিটারিকে লক্ষ্যবস্তু করলো। তারপর জোরে ছুঁড়ে মারলো পাথরটা গিয়ে পড়লো ওই মিলিটারির মাথার পেছনের অংশে। সাথে সাথে সে হাতের লাঠিটা ফেলে দিয়ে মাথা চেপে ধরলো চিৎকার করে। উর্দুতে কি যেন একটা গালি দিয়ে ঘুরে তাকালো পেছনে। রিহান ইউসুফকে নিজের আড়ালে ফেললো সাথে সাথেই। সঙ্গী রক্তাক্ত হাত দেখে আরেকজন মিলিটারির হাতের লাঠিটা বগলে ধরে সঙ্গীকে হেল্প করতে ছুটে এলো। তাকে ধরে গাড়িতে তুলতে চাইলে উত্তেজিত জনতার ভিড় থেকে আরও কতগুলো ঢিল এসে পড়ল তাদের উপর। দ্রুত ওরা আহত মিলিটারিকে গাড়িতে তুলে নিল। বর্ম পরা বেশ কয়েকজন মিলিটারি বার লাঠি হাতে রিহানদের দিকে ছুটে এলো। লাঠিচার্জ করতে লাগলো। পিছিয়ে এলো রিহান ইউসুফকে নিয়ে। এই মুহূর্তে কিছু করতে গেলে বিপদ বাড়বে। পরিস্থিতি শান্ত হওয়া প্রয়োজন। মিলিটারিরা কয়েকটা ভাগ হয়ে লাঠিচার্জ চালিয়ে যেতে লাগলো। তারা খেয়ে জনতার ছত্রভঙ্গ হয়ে গেল। রাস্তাটা সাফ করে দিল ওরা কয়েক মিনিটেই। একটা মহিলা তখন পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটে এলো। মিলিটারি গাড়ির দিকে এগোতে চাইলে দুজন মিলিটারি তার দুহাত ধরে আটকে রাখলো। মহিলাটা চিৎকার করতে লাগলো, আমার পোলা কই, আমার পোলা কই, আপনার ওরে মায়েরা ফেলছেন, লাশটা দিয়া যান। মহিলাকে ছুটে যেতে দেখে বাকি যারা স্বজন হারিয়েছে তারাও সাহস পেল লাশের কাছে যেতে। কাঁদতে কাঁদতে ছুটে আসছিল ওরা। ওদেরকে ছুটে আসতে দেখে একজন মিলিটারি মহিলার পায়ের গোলারিতে লাঠির বাড়ি মারতে মারতে চলে যেতে বলল উর্দুতে,
আরেকজন আকাশের দিকে ফাঁকা গুলি ছুলে ভয় দেখালো। গুলির আওয়াজ শুনে মাঝপথে থেমে গেল ছুটে আসা স্বজনরা। মহিলাটা রাস্তায় হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো ছেলের জন্য। মিলিটারি গাড়িটা লাশ নিয়ে চলে গেল। রিহান এবার সাহস করে এগিয়ে গেল মহিলাটার দিকে। হাত ধরে তুলতে চাইলে মহিলাটা হাতের ইশারায় সামনে দেখিয়ে বলল, আমার পোলাটার লাশটাও নিয়ে গেল ওরা। বাবা, আমার পোলাটার লাশটা ফিরিয়ে দিতে কাও। রিহান বলল, চাচি আপনি ওঠেন, শক্ত হন। মহিলা কাঁপলো, চাদরে কাঁদতে লাগলো। একজন মিলিটারি তাকে উর্দুতে গালি দিয়ে রিহানের উদ্দেশ্যে বলল, লে যা উসকো সালা। রিহানকে একটা খারাপ গালি দিয়ে উঠল। রিহান তার দিকে কয়েক মুহূর্ত চেয়ে থাকলো। মিলিটারিরা হাতের লাঠি দিয়ে মারার ইঙ্গিত দিয়ে মহিলাটাকে নিয়ে যেতে বলল। মহিলাটার হাত ধরে তুলল রিহান, তারপর শান্ত কণ্ঠে তাকে ভরসা দিল, চাচি এভাবে আমরা আরো অনেক অনেক জীবন বিসর্জন দিব ওদের হাতে, কিন্তু আমাদের ভেঙে পড়লে চলবে না। একদিন পরাধীনতার এই শিকলটাই ছেড়ে দেবো আমরা। মহিলাটাকে ধরে নিয়ে আসতে লাগলো রিহান। ইউসুফও এগিয়ে গিয়ে মহিলার অন্য পাশে দাঁড়ালো। মহিলাটার কান্নায় তখন আকাশটাই যেন ভেঙে পড়বে একটু পর। ধীরে ধীরে যখন পরিস্থিতি শান্ত হলো, রিহান ছেলেকে নিয়ে ঘরে ফিরতে লাগলো। ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে আধার নেমে এলো। সুফিয়া তখন গেটের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ওদের ফেরার আশায়। রহিম মিয়াকে কয়েকবার পাঠিয়েছে ওদের খোঁজ করতে, প্রতিবারই রহিম মিয়া ফিরে এসেছে কোনো খোঁজ না পেয়ে। শেষে যখন আবার ওকে একটা টর্চ হাতে পাঠাতে চাইল, তখন বাপ ছেলে ফিরে এলো। অস্থিরতায় পুরো ঘেমে গিয়েছিল সুফিয়া। ওদেরকে ফিরে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, আল্লাহ আপনাদের ফিরে আনলো। আমার কত চিন্তা হচ্ছিল আপনাদের জন্য। আরে, মিলিটারির কারণে আসতে পারছিলাম না, পুরো রাস্তা ব্লক করে দিয়েছে, গুলি করে 4 জনকে মেরেও ফেলেছে। সুফিয়াকে আলতো করে ধরে সাবধানে হাঁটলো রিহান। পেটের বাচ্চা যেন কোনো ক্ষতি না হয়। সাবধানে হাঁটতে হাঁটতে সুফিয়া বলল, এই জন্যই তো আমার আরো বেশি করে চিন্তা হচ্ছিল। ঘরেই থাকতে আমাদের ফেরার অপেক্ষায়। গেট পর্যন্ত আসার কি দরকার ছিল অবস্থায়? সুযোগ পেয়ে নরম সরে একটু শাসি দিল রিহান। সুফিয়া বলল, হ্যাঁ, আপনাদের খোঁজ না জেনে আমি কি ঘরে কি করে থাকবো? রহিম মিয়ারও কোনো খোঁজ এনে দিতে পারছিল না রহিম মিয়া। আমার চিন্তা হচ্ছিল খুব। এবার ইউসুফ বলে উঠল, আমার রাগ কমছে না মা। একটা মিলিটারি বাবাকে খুব খারাপ ভাষায় গালি দিয়েছে। ওর জুপ কেটে নিস নি কেন ওখানে? রিহানের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ইউসুফের দিকে তাকিয়ে বলল সুফিয়া, একেবারে ঠিকই তার জিপটা ছিঁড়ে নিতাম। আমার এখনো রাগে রিরি করছে গা। চোখের সামনে দিয়ে ওরা লাশগুলো ছিঁড়ে নিয়ে গেল মেরে। একটা মহিলা কত করে বলল ছেলের লাশটা ফিরে দিতে, ওরা দিল না। কত বড় অমানুষ ওরা। নিজের রাগ প্রকাশ করল ইউসুফ। রিহান জিজ্ঞাসা করল, ইউসুফ এখানে মিলিটারি কোনো ক্যাম্প আছে আশেপাশে? আছে, তবে কিছুটা দূরে। আজ রাতে তুমি আর আমি যাব। সুফিয়া এবং ইউসুফ অবাক হয়ে তাকালো রিহানের দিকে। রিহানের পরবর্তী কথা শুনতে আগ্রহী হলো ওরা। রহিমিয়াও এগিয়ে এলো শুনতে। রিহান বলল, আজ রাতে পেট্রোল বোমা মেরে ওদের ক্যাম্প জ্বালিয়ে দেব। রহিম মিয়ার সাথে সাথে বলে উঠল, স্যার আমারও লয়ে এলেন, শালারা আমার পাশাটা লাল করে দিছিল মেরে, মনে আছে আমার। টানা 4 দিন চুলকাইছে ওই জায়গাটায়। এই পরিস্থিতিতেও হেসে উঠল ওরা রহিম মিয়ার কথা শুনে। হাসিতে আমি রিহান রহিম মিয়ার উদ্দেশ্যে বলল, ঠিক আছে রহিম, তোকে একটা কাজ করতে হবে। বেশ কয়েকটা মাঝারি সাইজের কাচের বোতল জোগাড় কর। বোতলে কেরোসিন বা পেট্রোল ভরবি আর আগুন ধরানোর জন্য একটা ব্যবস্থা রাখবি মুখে। স্যার হেইডা আমার উপর সাইরা দেন, আমি সব ব্যবস্থা কইরা আপনারা দেয়ামো। ঠিক আছে, তুই এখন লেগে পড় কাজে। রাতের খাবার খেয়ে কিন্তু আমরা বের হব। আচ্ছা। অন্ধকারে চারপাশ খুটখুট করছে। বাড়ি থেকে অনেকটা দূরে ওরা 3 জন এসছে মিলিটারি ক্যাম্পের পাশে। রহিম মিয়াকে বেশি উত্তেজিত দেখা যাচ্ছে বাকি 2 জনের চেয়ে। কবে পেট্রোল বোমা মেরে মিলিটারি ক্যাম্প উড়াবে এই চিন্তায় রাতে পেট ভরে ভাতও খায়নি সে। ভাত খাওয়ার সময় প্রতি গ্রাস থেকে মনে করিয়ে দিয়েছিল পশ্চাৎ দেশের সেই আঘাতের কথা। দ্রুত কয়েক গ্রাস মুখে পুরে সে পেট্রোল বোমার বোতলগুলো একটা বস্তায় ভরে রেডি হয়ে বলল, স্যার চলেন, আজ শালাগুড়ি খাইছি। পেট্রোল বোমার বস্তাটা রহিম মিয়ার হাতেই। সে সবার পেছনে, তার সামনে ইউসুফ, সবার সামনে রিহান। রিহানের হাতে একটা টর্চ লাইট। প্রয়োজন হলেই সে টর্চ লাইটটা জ্বালাচ্ছে। অনেকটা রাত করে তারা এসেছে বলে লোকজন তেমন নেই, গাড়িও নেই। নিস্তব্ধ পরিবেশ, গাড়ি পাবে না তাই ওরা ঘরের কোচ গাড়িটা সাথে করে নিয়ে এসেছে, নয়তো পালাতে পারবে না, মিলিটারির হাতে ধরা পড়ে যাবে। মিলিটারি ক্যাম্পটা একটা পাহাড়ের নিচে। পাহাড়ের ওপাশের রাস্তায় রাখা আছে কোচ গাড়িটা। একপাশে রাখিনি ধরা পড়ার ভয়ে পাহাড়ে ঠিক ক্যাম্পের উপরে 3 জন ওরা নিজেদের পজিশন ঠিক করলো। ক্যাম্পে ক্ষীণ আলো জ্বলছে। একটু পর পুরো ক্যাম্পটা আলোকিত হয়ে যাবে আগুনের শিখায়।
দাও দাও করে চলবে ক্যাম্প। বস্তা থেকে একটা একটা করে পেট্রোল ভর্তি কাচের বোতল বের করতে করতে রহিম মিয়া রিহানের উদ্দেশ্যে প্রশ্ন করলো, স্যার শুধু কি ক্যাম্প জ্বালাইবেন? যে আপনার এই গালি দিছিল তারে কিছু করবেন না? তার কি করে খুঁজবো? আপাতত ক্যাম্প জ্বালিয়ে পাকিস্তানিদের একটা ঘাঁটি চুরমার করি। তাই স্যার আমার পাশায় যে মারছিল তারে পাইলে ভালো হইতো। এখান থেকে পুরো একটা পেট্রোল বোমা আমি তার পাশায় পেছনটাই মারতাম। দয়া কর তুই যেন আবার তার সামনে পড়ে না যাস, তাহলে তিনজনকেই জ্বলন্ত ক্যাম্পে জ্বালাবে। শুভ সময় অলক্ষণে কথা কইেন না তো স্যার। বোতল সব বের করছি, এবার কি করবো কন? মোট 10টা না, একজনে 3টা করে নিয়ে আমাকে 4টা দে। তোমরা দুজন দুদিক দিয়ে পজিশন নাও, আর আমি এখানেই থেকে ছুড়ব। ঠিক 2 মিনিট পর 3জন একসাথে ছুড়ব। ছোড়ার পরপরই তোমরা এই জায়গায় চলে আসবে। তারপর একসাথে এখান থেকে পাহাড়ের ওপাশে চলে যাব, বুঝেছ? দুজন মাথা ঝাঁকালো ওরা, তারপর পজিশন নিয়ে দাঁড়ালো। ঠিক 2 মিনিট পর ওরা একসাথে পেট্রোল বোমা ছুড়ল বোতলের মুখে আগুন ধরিয়ে। আগুন ধরানোর জন্য রহিম মিয়া ছেঁড়া কাপড় দিয়ে বোতলের মুখে লম্বা করে ছিপিয়ে এঁটেছে। একটু পরপর সবগুলো বোতল দিয়ে ক্যাম্পে আঘাত হানতে লাগলো। তারপর ছোটখাটো একটা বিস্ফোরণ হয়ে আগুন চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। ক্যাম্প থেকে মিলিটারিরা বাইরে বেরিয়ে এলো চিৎকার করতে করতে। আগুনের শিখা বাড়তে লাগলো ওখানে। নিজেদের কাজ শেষ করে রিহানের পাশে এসে দাঁড়িয়েছে ইউসুফ আর রহিম মিয়া। ক্যাম্পে মিলিটারি চিৎকার করে পানি খোঁজার চেষ্টা করছে। একটা ইউনিট বের হয়ে গেল যার এই কাজই করেছে তাদের খুঁজতে। রিহান টর্চের লাইট নিভে দিল। তারপর একজন আরেকজনের হাত ধরে সাবধানে হাঁটতে লাগলো অন্ধকার পাহাড়ের ওপর। হঠাৎ মিলিটারিদের কিছু আওয়াজ কাছে শোনা গেল। সর্বনাশ! কয়েকজন মিলিটারি পাহাড়ের দিকে ছুটে আসছে। এই মুহূর্তে টর্চ চালিয়ে পালাতে গেলে নিশ্চয় ধরা পড়বে। তার সেখানে কোথাও আত্মগোপন করতে হবে। রিয়ান টর্চের মুখে হাত লাগিয়ে টর্চটা জ্বালালো, যাতে আলোটা মিলিটারিদের নজরে না যায়। ক্ষীণ আলোতে ওরা একটা ঝোপ খুঁজে নিয়ে লুকিয়ে পড়ল ওখানে। মিলিটারিরা আরও কাছে চলে আসছে। ঝোপের আলোয় 3জন ওরা আড়ষ্ট হয়ে লুকিয়ে রইল, নিজেদের টর্চটা অফ করে রেখেছে। মিলিটারি দলটা আশেপাশের সব ঝোপে খুঁজতে লাগলো ওদের। রহিম মিয়া ফিস করে উঠল, স্যার ওরা সব জায়গায় খুঁজতেছে, কি হইবে এখন? শান্ত থাক রহিম, কিচ্ছু হবে না। আপনি কইলে হইব? আমার কলিজা শুয়ে যাইতেছে। আর একটা কথা বললে তোকে ধাক্কা দিয়ে ওদের সামনে ফেলে দেব। রহিম মিয়া চুপ হয়ে গেল, নিঃশ্বাসটাও ফেলছে চেপে চেপে। মিলিটারিরা টর্চ লাইটের আলো ফেলে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। কিছুটা দূরের আকাশটাও আলোকিত হয়ে উঠল আগুনের শিখায়। ক্যাম্পের আগুন ওরা নেভাতে পারেনি। পুরো ছাই হতে লাগলো ক্যাম্প। চিৎকার চেঁচামেচিটাও বেড়ে চলল ওদিকে। এদিকের মিলিটারিরাও চিৎকার করে গালি দিচ্ছে রিহানের উদ্দেশ্যে করে। একজনকে দেখা গেল টর্চের আলো ফেলে এদিকে এগিয়ে আসছে। রহিম মিয়া ঘন ঘন ঢোক গিলতে লাগলো। রিহান তার মুখটা চেপে ধরল। ঝোপের পাশে এসে মিলিটারি লোকটা কয়েকবার লাঠি দিয়ে বাড়ি মারল ঝোপে। তারপর ঘুরে এসে আলো ফেলল ঠিক রহিম মিয়ার মুখে। 3জনই ধরা পড়ে গেল। ওরা হা করে চেয়ে রইল 3জন একসাথে। এখন হয়তো মিলিটারির লোকটা চিৎকার করে ডাকবে তার বাকি সঙ্গীদের। তারপর 3জনকে চ্যাংদলা করে নিয়ে গিয়ে পাহাড় থেকে ফেলে দেবে, অথবা তাদেরই চলন্ত ক্যাম্পে নিক্ষেপ করবে। কিন্তু অবাক হলে ওরা এসবের কিছুই ঘটল না। মিলিটারি লোকটা মুখে আঙ্গুল চেপে ওদেরকে শান্ত থাকার নির্দেশ দিল। ঘটনা বুঝতে না পেরে ওরা পরস্পরের দিকে চাওয়াচাই করল। মিলিটারি তখন ফিসফিস করে বলল, আমি বাঙালি, চুপচাপ এখানে থাকুন। ওদের হাতে ধরা পড়লে এই আগুনে আপনাদেরকে জ্বালাবো। আমাদের একটা হেল্প করুন। কি হেল্প? রিহান পেট্রোল ভর্তি একটা কাচের বোতল দেখালো। 4টা থেকে সে 3টা ছুটতে পেরেছে, একটা থেকে গেছে। ওটার পেট্রোল সব ফেলে দিয়ে বলল, এই কাচের বোতল উল্টো দিকে ছুঁড়ে মেরে ওদের দিক বিভ্রান্ত করে দিন। ওরা ওদিকে আমাদের খুঁজে যাবে আর আমরা এদিক দিয়ে পালাবো। বেশ, বোতলটা আমাকে দিন। রিহান এগিয়ে দিল বোতলটা। ওটা নিতে নিতে সে তার সঙ্গীদের উদ্দেশ্যে আওয়াজ বাড়িয়ে বলল, এধার কই নেই। বোতলটা লুকিয়ে নিল সে পেছনে। এরপর এক ফাঁকে সে সবার নজর এড়িয়ে বোতলটা একদিকে ছুঁড়ে মারল। ওখানে কেউ নড়াচড়া করছে মনে করে মিলিটারিরা ওদিকে ছুটে গেল। এতক্ষণে যেন ধরে প্রাণ এলো রিহানদের। রহিম মিয়া হাসলো, এসে বলল, শালাদের বোকা বানায় মজা পাইছি স্যার। মজা বের হবে যদি আবার ওর এদিকে আসে। দ্রুত ওঠো। পালানোর কথা মনে করিয়ে দিল রিহান। তারপর 3জন সাবধানে ওখান থেকে পালিয়ে পাহাড়ের অন্য পাশে চলে এলো। গাড়িটা ওখানে ছিল। 3জনে কোচে উঠে বসলো। রহিম মিয়ার সামনে বসে ঘোড়ার পিঠে একটা বাড়ি মারল। ছুটতে লাগলো তখন কোচ গাড়িটা। ইউসুফ এতক্ষণ চুপচাপ ছিল, এবার সে মন্তব্য করলো, ভাগ্যিস লোকটা বাঙালি ছিল, নয়তো আজ কি যে হতো। রিহান বলল, রহিম মিয়ার কি হতো জানি না, তবে তুমি আর আমি বেঁচে যেতাম, জানি তো। ভবিষ্যতে আমরা একসাথে সময় কাটাবো। রহিম মিয়া মুখটা ঘুরে জিজ্ঞাসা করলো, কেন স্যার,
খালি একা আমারই কেন মারবো? কারণ তুই বানিয়েছিস সবগুলো পেট্রোল বোমা। আমি তো আপনার কথাতে বানাইছি। এখন তো বেঁচে ফিরতে পারছিস। খুশি হোস না এখন? খুশি হয়েছি স্যার। পেটে সাহাব আইছিল, খুশিতে চলে গেছে বলে হা হা করে হাসলো রহিম মিয়া। রিহান এবং ইউসুফও হেসে উঠল তার কথা শুনে। খুশি মনে ওরা ঘরে ফিরল। সুফিয়া তাদের ফেরার আশায় না ঘুমিয়ে বারান্দায় বসেছিল। তারপর যখন ফিরল তখন বিস্তারিত জিজ্ঞাসা করলো। রহিম মিয়া তখন রসিয়ে রসিয়ে বর্ণনা করতে লাগলো পুরো ঘটনা। বলার সময় ক্যাম্প পুরানোর সব ক্রেডিট নিজেই নিয়ে নিল। তবে মিলিটারিদের ওপর যে প্রতিশোধ নিতে পেরেছে এতেই এরা খুশি। পরদিন ওরা মিলিটারিদের সেই ক্যাম্পে আবারও গেল। গিয়ে দেখে পুরো ক্যাম্প পুরে ছাই হয়ে গেছে। ওদের মতো আরও অনেকেই দেখতে এসেছে। মিলিটারিরা জায়গাটা পরিষ্কার করছে। শুধু ক্যাম্পটারই ক্ষতি হয়েছে, কারোর জানের কোনো ক্ষতি হয়নি। সে বাঙালি মিলিটারিকে দেখতে পেলে ওরা মৃদু হেসে সবার নজর এড়িয়ে রিহান হাত নাড়ালো ওদের উদ্দেশ্যে। সেও মৃদু হাসলো, তারপর নিজের কাজ করতে লাগলো। পরবর্তীতে এই ক্যাম্পটা নতুন করে সংস্কার করতে করতে তাদের কয়েক মাস লেগে গেল। সে সময় তাদের ক্যাম্পটা পুরো ছাই হলেও তাদের অত্যাচার কিন্তু কমেনি। এই কয়েক মাসে তারা আরও বেশ কয়েক জায়গায় নিরীহ লোকদের উপর গুলি চালিয়েছে সরকারের নির্দেশে। অনেক মায়ের বুক খালি করেছে। ওদের দোষ, ওরা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, মিছিল করেছে। এসব অত্যাচারের কথা রিহান ইতিহাসে পড়েছিল, এখন নিজ চোখে অবলোকন করে যাচ্ছে প্রতিনিয়ত। আর কয়েকটা বছর কেবল, তারপর বাঙালি রুখে দেবে এই অত্যাচার। যুদ্ধ হবে আর সূচনা হবে স্বাধীন বাংলাদেশের। আফসোস যুদ্ধটা নিজ চোখে দেখে যেতে পারবে না রিহান। তার ইচ্ছে ছিল নিজেই যেন মুক্তিযুদ্ধে অংশ নেয়, কিন্তু তার সময় এখানে প্রায় শেষ হয়ে এসেছে। ইউসুফের কাছে সে একদিন জেনেছিল ৬৬ সালের ১ মে রিহান পুনরায় তার বর্তমানে ফিরে যায়। তার মানে আর বেশি দিন নেই, আজ ৯ এপ্রিল। রিহান কখন তার বর্তমানে ফিরে যাবে সেটা সে জানলেও সুফিয়া বা অন্য কাউকে এখনও জানায়নি। জানলে হয়তো সুফিয়া অনেক কষ্ট পাবে, ইউসুফও কম কষ্ট পাবে না। প্রায় ১-২ বছর এরা বাপ ছেলে পরস্পরের সাথে খুব মিশে গেছে। তবে যতদিন যাচ্ছে ততই রিহানের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। নিজের সাথে কি ঘটবে তা আগে থেকে জেনে যাওয়াটা মোটেও ভালো নয়। সবসময় একটা অস্থিরতা কাজ করে, অনেক সময় পীড়া দেয় নিজেকে। সুফিয়ার মৃত্যুদিনের কথা ভাবল রিহান। দিনটার কথা সে ৫২ বছর আগে থেকে জেনেছিল রিহানের কাছে। তার মানে এই সময়টাতে, কিন্তু এখানে এসে ২ বছর হতে ছিল রিহানের। এখনও সে ওই ব্যাপারে কিছুই বলেনি। হয়তো যে কয়েকদিন আছে সে তার এখানে এই কয়েকদিনের কথাগুলো বলবে সুফিয়াকে। একজন তার মৃত্যু কখন হবে, কিভাবে হবে সব আগে থেকে জেনে গেলে মৃত্যুর আগের দিনগুলোতে তার ভেতরের অবস্থাটা হয়তো অবর্ণনীয়। সুফিয়া হয়তো মৃত্যুর দিনটা যত ঘনিয়ে এসেছিল খুব ভয় ছিল সে সময়। জানলার পাশে বসে এসব ভাবছিল রিহান। সুফিয়া পেছন থেকে এসে তার কাঁধে হাত রাখল, জিজ্ঞাসা করল, কি ভাবছেন? সুফিয়ার দিকে ঘুরে তাকালো রিহান। সুফিয়ার কোলে ৭.৫ মাস বয়সী ইকবাল নিজের ছোট ছোট আঙ্গুলগুলো মুখে ঢুকিয়ে চুষতে ব্যস্ত ছিল। হাত বাড়িয়ে ওর কোল থেকে ইকবালকে নিতে নিতে রিহান বলল, কিছু ভাবছি না। ইকবালের সারা গালে কপালে চুমু খেল রিহান। মুখ থেকে ছোট্ট আঙুলগুলো বের করতে করতে আদরের সুরে বলল, বাবা। মুখে হাত দেয় না বাবা। বাবা কি বলছে তা না বুঝলেও বাবার দিকে তাকিয়ে মারি বের করে হাসল ইকবাল। সুফিয়া রিহানের কাঁধে মাথা রেখে বসল, বাদ দিয়ে আলতো করে রিহানের কোমরটা জড়িয়ে ধরেছে। তারপর বাপ ছেলের কাণ্ড দেখতে লাগলো। রিহান নানান ভঙ্গিমায় ইকবালকে হাসাতে চাইছে। ইকবালও হাত পা ছুঁড়ে হাসতে হাসতে বুঝিয়ে দিল সে বেশ মজা পাচ্ছে। রিহান তার ছোট্ট গালে নিজের গাল ঘষল। এই আদুরে মুখটা সে আর অল্প কয়েকদিন দেখতে পাবে। কি করে ছেড়ে যাবে সে এই আদুরে মুখটা? আর কয়েক মাস পর ইকবাল হয়তো কথা বলতে শিখবে। বাবা ডাকটা হয়তো শিখেও সে বলার মতো কাউকে পাবে না। সে ডাক শোনার মানুষটা আর থাকবে না। চলে যাবে পেছনে শত আফসোসের গ্লানি ছড়িয়ে। আজ আপনাকে কেমন যেন দেখাচ্ছে। কি হয়েছে বলেন তো? রিহানের দিকে তাকিয়ে প্রশ্ন করল সুফিয়া। কই কিছু হয়নি তো। সুফিয়া ঠিকই বুঝে ফেলে কিছু একটা হয়েছে। আপনার চোখ দুটো বলছে কিছু একটা হয়েছে। পরে এক সময় বলবো। জোর করে হাসার চেষ্টা করল রিহান। জানলা দিয়ে বাইরে তাকালো সে। রহিম মিয়াকে দেখে গেল গেট খুলে হকার থেকে পত্রিকা কিনতে। সে পত্রিকাটা কিনে দুহাতে মেলে চোখ ধরে বোলাতে বোলাতে এগিয়ে আসছে। পড়তে জানে না সে, হয়তো নিউজের পাশে ছবি দেখে বাকি খবরটা বোঝার চেষ্টা করে। রহিম মিয়া পত্রিকাটা জানলা দিয়ে রিহানের দিকে এগিয়ে দিতে দিতে বলল, স্যার মুজিব সাহেবের ছবি দেখছে। কি লেখেন একটু দেখেন তো কন্ত। রিহান পত্রিকাটা হাতে নিয়ে শেখ মুজিবের ছবির ওপরে বড় করে লেখা শিরোনামটা বিড়বিড় করল, বিরোধীরা ৩০% ভোট পাইলে রাজনীতি ত্যাগ করিব শেখ মুজিব।
স্যার কোন বিরোধী? কিসের ভোটের কথা কইতাছে? দাঁড়া, পুরোটা পড়ে নেই বলে ইকবালকে সুফিয়ার কোলে দিয়ে নিউজটা পড়তে লাগলো রিহান। সুফিয়াও পাশ থেকে মাথাটা হালকা ঢুকিয়ে মনে মনে পড়তে লাগলো। পড়া শেষ হলে রিহান এবার রহিম মিয়াকে বোঝাতে শুরু করলো। নিউজটা কি জানিস? হ্যাঁ কন। জানাল গ্রিল ধরে ওপাশে দাঁড়িয়ে শোনার জন্য আগ্রহ দেখালো রহিম মিয়া। রিহান বলতে লাগলো, গতকাল মুজিব সাহেব পাবনায় বক্তৃতা দিয়েছিলেন। ওখানে তিনি কিছু লোককে চ্যালেঞ্জ করেছেন যারা তার 6 দফার বিরোধিতা করেছে। তিনি ওইসব বিরোধীদের চ্যালেঞ্জ করেছেন গণভোট করা হোক। যদি গণভোটে ওরা মোট ভোটের 30 ভাগ ভোট পায় তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। রহিমে একটা প্রশান্তির হাসি চেপে বুকটা চাপড় দিয়ে বলল, কলিজ আছে মুজিব সাহেবের। সোহার্দি সাহেব মারা যাবার পর আমরা আরেকটা ভালো নেতা পাইছি। আমরা ওনার হাত ধরে আমাদের স্বাধীনতা ফিরিয়ে আনবো। তুই জানিস এই 6 দফা কেন মেনে নিচ্ছে না সরকার? কেন? কারণ এই 6 দফা মেনে নিলে এরই ধারাবাহিকতায় পূর্ব পাকিস্তান স্বাধীন একটা রাষ্ট্র হওয়ার সম্ভাবনা আছে। শালারা মায়না নিলেও পারে। আফসোস করল রহিম মিয়া, তুই জানিস এই 6 দফায় হবে আমাদের মুক্তির সনদ। স্যার আমরা কি সত্যি মুক্তি পাবো? মুখটা বিবর্ণ ধারণ করলো রহিম মিয়ার। হ্যাঁ পাবো ইনশাল্লাহ, তবে অনেক জীবন হারাতে হবে। জীবন আমিও দেবো স্যার, তাই দেশ যেন স্বাধীন হয়। বুকে আরেকটা চাপড় মেরে যেতে চাইল রহিম মিয়া। সুফিয়া জিজ্ঞাসা করে উঠল, সত্যি কি এটা আমাদের মুক্তির সনদ হবে? হ্যাঁ, 7 জুন সারা দেশে হরতাল হবে। ওই দিন হরতালে পুলিশের গুলিতে 11 জন নিহত হবে। দিনটাকে প্রতি বছর 6 দফা দিবস হিসেবে পালন করা হবে। শুধু ইতিহাসে পড়েছেন দিনটার ব্যাপারে, এবার নিজেও হরতালটা পালন করতে পারবেন সশরীরে। রিয়াদ চুপ হয়ে গেল। কি করে বলবে যে সুফিয়াকে দিনটা আসার আগেই সে তার বর্তমানে ফিরে যাবে? মাথা নিচু করে পত্রিকার আরেকটা শিরোনাম পড়ল, আমির মিয়ার আত্মহত্যা। নিউজটা কয়েক লাইন পড়েই সে প্রসঙ্গ পাল্টানোর সুযোগ পেল। দেখো সুফিয়া, আমির মিয়া নামে একটা বেকার লোক অভাবের তাড়নে আত্মহত্যা করেছে। কি করে অভাব মেটাবে? 1 মণ চাল যদি 37.5 টাকায় কিনতে হয়, আলাদা করে 1 কেজি কিনতে গেলে 1 টাকা 1.5 টাকায় কিনতে হয়, তাহলে গরিবরা তো না খেয়ে এমনিতেই মরবে। আমির মিয়ার 4 সন্তান, তার স্ত্রী আবারও সন্তান সম্ভাবা। অভাবগ্রস্ত পরিবারে আরেকটা সন্তান মানে বোঝার উপর শাকের আটি। বেচারা জীবিকার জন্য অনেক চেষ্টা করেও একটা চাকরি পায়নি। কি করে পাবে? দেশের বড় বড় সব পোস্ট তো পশ্চিম পাকিস্তানদের দখলে। আমাদের কয়েকজন লোক বড় পোস্টে আছে। সব অন্যায়ের জবাব দেব আমরা 71 সালে। বাড়ি থেকে ইউসুফ এলো ঘামার্ত শরীরে, হাতে একটা প্ল্যাকার্ডে লেখা, আমাদের গুলি করেন মাইরেন, অনাহারে তিলে তিলে মারবেন না। একটা আন্দোলনের শরিক হতে গিয়েছিল রিহান। ওখান থেকে ফিরছে সে, প্ল্যাকার্ডটা রেখে এসে সুফিয়াকে উদ্দেশ্য করে বলল, মা খিদে লাগছে প্রচুর, খাবার বাড়তে বলো। ঠিক আছে, আমি ঋতুকে খাবার বাড়তে বলে আগে তুই গোসল করে আয়। কিভাবে ঘেমে গেছিস দেখ। পাশ থেকে রিহান প্রশ্ন করল, আজ পুলিশ বা মিলিটারির হামলা হয়নি? না বাবা, আজ হামলা হয়নি। কাল রংপুরে শেখ মুজিবের সমাবেশে আপনি যাবেন? হ্যাঁ যাবো ভাবছিলাম, কিন্তু তোমার মায়ের অবস্থায় পাশে তো একজনকে থাকতে হবে। ছোট একটা বাচ্চা নিয়ে সে কি সবকিছু সামলাতে পারবে? তাহলে আপনি থাকেন, আমি আর আমার বেশ কয়েকজন বন্ধু আজই রাতেই রওনা দেব রংপুরের উদ্দেশ্যে। বেশ, সাবধানে যেও। এখন একটু গোসল করে ফ্রেশ হয়ে আসো তো। যাও বাবা। আচ্ছা বলে ইউসুফ বের হয়ে গেল গোসল করতে। সে ফিরতে ফিরতে সুফিয়া তার জন্য ঋতুকে দিয়ে খাবার সাজাতে লাগলো। ঋতু এ বাড়ির কাজের মেয়ে, রান্নাবান্না, ঘর ঝাড়ু, কাপড় কাচা, এরকম প্রায় সব কাজ সে করে। এই বাড়িতেই কাজ করে আর এই বাড়িতেই খায়, ঘুমায়। ঋতুকে জগে করে পানি আনতে পাঠিয়ে সুফিয়া খাবারগুলো প্লেট দিয়ে ঢেকে দিতে লাগলো। রিহান তার কোল থেকে ইকবালকে নিয়ে বাইরে বের হলো। ইকবালকে বুকের সাথে জড়িয়ে নিয়েছে সে। ইকবালও শান্তভাবে তার কাঁধে মাথা রেখে আছে, একদম চুপচাপ। সে বাপ ছেলে দুজনে হাঁটতে হাঁটতে গ্রাম দেখতে লাগলো। কৃষকরা জমিতে পাকা ধানগুলো কেটে আটি বাঁধছে। এখানে বেশিরভাগ জমি সুফিয়ার। জমিগুলো বর্গা চাষিদের দিয়েছে সে ফসল ফলাতে, বিনিময়ে ফসলের অর্ধেক সুফিয়াকে দিতে হবে। রিহান দাঁড়িয়ে ওদের ফসল কাটা দেখতে লাগলো। একজন কৃষক ধান কাটা থামিয়ে রিহান রোদে রোদে দাঁড়াতে দেখে বলল, বাবু রোদে দাঁড়িয়ে আছেন? ওইখানে ছাতা আছে, ছাতাটা মেলে ধরেন। রিহান কৃতজ্ঞতা জানিয়ে ছাতাটা নিয়ে মাথায় মেলে ধরল। হরেশনাথকে দেখা গেল শার্ট প্যান্ট পরে একটা ব্যাগ নিয়ে ঘর থেকে বের হতে। সাধারণত লুঙ্গি পরে থাকেন তিনি, হয়তো আজ কোথাও যাচ্ছেন। কাছে আসলো রিহান, তাকে জিজ্ঞাসা করলো, কি কাকা কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ বাবা, কলকাতা যাচ্ছি। পরিবারের কথা মনে হচ্ছে, বেশ কয়েকদিন ওখানে থাকবো, তাই কাপড় চোপড় নিয়ে যাচ্ছি কিছু। নিজের ব্যাগটা তুলে দেখালেন হরেশনাথ। আচ্ছা যান, মাসখানেক থাকবেন নাকি? মাস 2 ওখানে কাটাবো।
তোমার কাকি বারবার চিঠি পাঠাচ্ছে যেতে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। সাবধানে যাবেন। আচ্ছা চলি তবে বাবা, ফিরে এসে কলকাতার গল্প করব তোমার সাথে। মৃদু হাসল রিহান। হরিশনাথ ভারী ব্যাগটা নিয়ে কিছু দূর হেঁটে গিয়ে একটা গরুর গাড়িতে উঠলেন। ফিরে এসে কলকাতার গল্প করবে বললেও রিহান জানে সেই গল্প শোনার জন্য সে আর থাকবে না। হরেশবাবু ফেরার আগে রিহান তার বর্তমানে ফিরে যাবে। ওনার সাথে এটাই হয়তো শেষ দেখা, শেষ কথাও। রাত্রেবেলার বাড়িতে উঠানে গরু গাড়ি দিয়ে ধান মারের কাজ চলছিল। উঠানে ধানের আটিগুলো ছড়িয়ে দিয়ে মাঝখানে একটা খুঁটি গাড়া হয়েছে। খুঁটির সাথে দুটো গরু বেঁধে পাকা খাইয়ে মারাইয়ের কাজ চলছে। আকাশে উজ্জ্বল চাঁদ উঠেছে, চাঁদের আলোতে অনেক রাত পর্যন্ত চলবে এ কাজ। আশেপাশের বাচ্চারা এসে উঠানে হৈ হুল্লোড় করতে লাগলো, খড়ের স্তূপে ডিগবাজি খেতে লাগলো। সাধারণত সুফিয়াদের এই উঠানটা চর আলগির গ্রামের সেই উঠানটার মতো বাচ্চাদের খেলাধুলার মেতে থাকে না, কারণ সামনের গেটটা বন্ধ থাকে। আজ মায়ের কাজ চলছে বলে গেটটা খোলা রাখা হয়েছে। এরকম মায়ের সময় খড়ের স্তূপ পেলে বাচ্চা ছেলেমেয়েরা আটকে রাখা যায় না। জানলার পাশে বসে উঠানের কাজগুলো দেখতে লাগলো রিহান আর সুফিয়া। ইকবালকে ঘুম পাড়ানো হয়েছে। ইউসুফ রংপুরের উদ্দেশ্যে অনেক আগে বের হয়ে গেছে। রহিম মিয়া বলল, রহিম মিয়াকে উঠানের কোণে কৃষকদের সাথে বসে আড্ডা দিতে হচ্ছে। ওদিকে তাকিয়ে রিহান সুফিয়াকে বলল, রহিম মিয়াকে একটা বিয়ে করাতে হবে, বেচারার কত একা থাকবে। পাত্রী তো দেখতে হবে আগে, তাই না? পাত্রী তো একটাই আছে। ঋতুর সাথে ওর বিয়েটা দিয়ে দিলে কেমন হয়? বেশ ভালো হয়, কিন্তু ওদের মতেরও তো একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, দুজনের সাথে কথা বলে দেখো, বিয়েটা এই মাসের মধ্যে করাতে পারলে ভালো হয়। অন্তত রহিম মিয়ার বিয়েটা খেয়ে যেতে পারবো। মানে, আপনি কি কিছু ইঙ্গিত করছেন? সরাসরি রিহানের মুখের দিকে তাকালো সুফিয়া। রিহান কিছুটা সময় নিয়ে বলল, সুফিয়া তোমাকে কিছু বলার আছে আমার। হ্যাঁ বলুন, কিন্তু এভাবে বলছেন কেন? আমার তো ভয় হচ্ছে। শান্ত হও সুফিয়া। সুফিয়াকে এক হাতে জড়িয়ে ধরল রিহান। শান্ত হয়ে আমার কথা শোনো, আমার বিদায়ের সময় চলে এসেছে। রিহান অনুভব করল কথাটা শুনে সুফিয়া কেঁপে উঠল, গোদ করে ঢোক গিলল। কোনো কথা বেরোল না তার মুখ দিয়ে। হঠাৎ যেন অসাড় হয়ে গেল সে। চোখ বেয়ে তার ঝরঝর করে জল গড়িতে পড়তে লাগলো রিহানের হাতের ওপর। রিহান তার চোখ মোছার ব্যর্থ চেষ্টা করতে করতে নরম কণ্ঠে বলল, সুফিয়া। হ্যাঁ সুফিয়া। সুফিয়া হঠাৎ রিহানকে জড়িয়ে ধরে ফুপে উঠে বলল, আমাকে ছেড়ে যায়েন না। একবার কষ্ট পেয়েছে আপনাকে হারিয়ে, আরেকবার কষ্ট পেলে খুবই ভেঙে পড়বো আমি। যায়েন না আপনি আমাকে ছেড়ে। গলা জড়িয়ে এলো সুফিয়ার। রিহানের চোখ দুটো ভিজে এলো। কি সুন্দর কোলহলে জমে উঠেছে বাইকটা। যে যার মতো ব্যস্ত, কেউ জানতেও পারছে না এ দুটো মনের ভেতরে কি এক বিষাদ সাগরের ঢেউ বয়ে চলেছে। সুফিয়ার কান্না কিছুতেই থামছে না। রিহানের চোখ বেয়েও নীরব জল ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়ল সুফিয়ার ঘাড়ে। সুফিয়া চমকে উঠে নিজেও কাঁদতে কাঁদতে বলল, আপনি কাঁদছেন কেন? না না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আমি আরও ভেঙে পড়ব। রিহান নিজের চোখ মুছে বলল, আমি ঠিক আছি, তুমি শান্ত হও। আমাদের ভাগ্যকে মেনে নিতে হবে সুফিয়া। বেশ কিছুক্ষণ পর সুফিয়া নিজেকে কন্ট্রোল করলো। আরও কয়েক মুহূর্ত সময় নিয়ে সে নরম স্বরে জিজ্ঞাসা করল, কবে চলে যাবেন? সুফিয়ার তীরের মতো প্রশ্ন বিঁধল রিহানের বুকে। সে জবাব দিল, ইউসুফের কাছে শুনেছি আমি এই বছরের 1 মে পুনরায় ফিরে যাই। তার মানে আরও 20 দিনের মতো আছি। কথাটা শুনেই সুফিয়া আবারও মুখটা চেপে ধরে হু হু করে কেঁদে চলল কয়েক মুহূর্ত। তার মাথায় হাত বুলাতে বুলাতে রিহান বলল, কথাটা তোমাকে প্রথম বলতে চাইনি, পরে ভাবলাম বলে দেই। হুট করে যদি জানতে পারো আমি ফিরে গেছি, তখন অনেক বেশি কষ্ট পাবে। এখন আগে থেকে বলে দিচ্ছি, যাতে নিজেকে মানিয়ে নিতে পারো। সুফিয়া নিজেকে সামলালো, তারপর জিজ্ঞাসা করলো, আপনি চলে গিয়ে কি করবেন? জানি না চলে গিয়ে কি করবো, হয়তো একটা টং দোকানে দাঁড়িয়ে চা খাবো, গিয়ে দেখব যেদিন আমি অতীতে এসেছি সেদিনটাও এখনও কাটিনি আমার সময় থেকে। 2 জুন 2022, ওই দিন বিকেলেই আমি অতীতে আসি। ফিরে গিয়ে হয়তো দেখবো আমার জীবন থেকে কেবল 20 মিনিটের একটা সময় হারিয়ে গেছে। ওই 20 মিনিট আমি আমার পৃথিবীকেও হারিয়ে ফেলবো, কারণ তুমি আমার পৃথিবী। আমার পৃথিবীটাকে আমি 56 বছর পেছনে রেখে যাব। আমার একটা সত্যি কথা বলবেন আমায়? দম নিয়ে প্রশ্ন করলো সুফিয়া। হ্যাঁ বলো। প্রশ্নটা একটু অবান্তর হয়ে যাবে, তবুও করছি। আপনার ওই সময় কি আমাদের এই স্বামী স্ত্রীর পরিচয়টা থাকবে? জানি থাকবে না। আমি বুড়ো হয়ে যাব, আপনি জোয়ান থাকবেন। সুফিয়ার এই প্রশ্নটা শুনে কি জবাব দেবে ভেবে পেল না রিহান।
তাকে চুপ থাকতে দেখে সুফিয়া পুনরায় বলল, হয়তো থাকবে না, হয়তো এটা শেষবারের মতো একসাথে বেঁচে থাকা স্বামী স্ত্রীর পরিচয়। রিহান চুপ থেকে বুঝে দিল সুফিয়ার ধারণাটাই ঠিক। কয়েক মুহূর্ত নীরবে কেটে গেল। বাইরে তখন বাচ্চাদের কোলাহল থামিনি মারের কাজও। রুহি মিয়াকে দেখা গেল কথা বলতে বলতে জোরে হেসে উঠতে। ওর মতো করে যদি একটু হাসা যেত এখন। একটা দীর্ঘশ্বাস ছাড়ল সুফিয়া, তারপর প্রশ্ন করল, ওই সময় কি আপনি একটিবারের জন্য আমার পরিচয় পান না? পাই, তবে অনেক দেরিতে বলতে। রিহান প্রথমে বলতে চাইল না, পরে ভাবলো যা ঘটা তা তো ঘটে গেছে তার চোখের সামনে, গোপন রেখার কি হবে, তাই সে বলেই ফেলল, যেদিন তোমার সামনে স্বামীর পরিচয় নিয়ে যায় সেদিন তোমার মৃত্যু হয়। আমার মৃত্যু? কোন দিন ওটা? 9 জুলাই 2018। ওই দিন সন্ধ্যার মুহূর্তে 6:20 তোমার চোখ দুটো বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসটা থেমে যায়। নিজের মৃত্যুর তারিখ শুনে বেশ কিছুক্ষণ চুপ থাকলো সুফিয়া। মৃত্যু জন্য তার আফসোস নেই, আফসোসটা তখন ওই জায়গায় রিহানের সাথে তার স্বামী স্ত্রী হিসেবে থাকা হবে না আর। স্বামী হিসেবে আর কয়েকটা দিন শুধু কাছে পাবে। এবার যেন পাথর হয়ে গেল সুফিয়া। জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর ঝরঝর করে চোখ বেয়ে পানি পড়ছে তার। বাইরে কত কোলাহল, চিৎকার, চেঁচামেচি, হই হুল্লোড়, অথচ ভেতরে প্রথমে থমথমে এক পরিবেশ। রিহানের ভেতরটাও কষ্টে ফেটে যাচ্ছে, কিন্তু নিজেকে সামলানোর চেষ্টা করলো। সুফিয়ার ঘাড়ে হাত রেখে আলতো স্বরে ডাকলো, সুফিয়া, সুফিয়া। সুফিয়া নীরবে অশ্রুপাত করে গেল আরো কিছুক্ষণ। পরে চোখ মুছে তার মৃত্যু কিভাবে হয় জিজ্ঞাসা করলে রিহান সব খুলে বলল। কিভাবে নিজের নাতি ওকে তুলে নিয়ে যায়, আর ওখানে গুরুতর আঘাত পেয়ে কিভাবে মৃত্যু হয়। সুফিয়া কেবল শুনে গেল, কোনো প্রশ্ন তুলল না। রাত বাড়তে লাগলো। ধান মারাইয়ের কাজ শেষ করে ওরা সবকিছু গোছগাছ করতে লাগলো। গরু দুটো খুঁটি থেকে খুলে নিল। বাচ্চাগুলোকে অনেক আগেই তাদের মা এসে বকতে বকতে ডেকে নিয়ে গেল ঘরের ওপর ডিগবাজি খাচ্ছিল বলে। রুহি মিয়া উঠে দাঁড়ালো সবাইকে বিদায় করে গেটটা বন্ধ করে দেবে বলে। রিহান সুফিয়ার পাশে নরম কণ্ঠে বলল, চলো সুফিয়া, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। আপনি ঘুমান, আমার ঘুম চলে গেছে। ঘুমাবে না? না, আবারও তো নির্ঘুম রাত কাটাতে হবে। এখন থেকে অভ্যাস করি নেই। আগেও রাত জেগেছিল আমার জন্য, অনেক অনেক রাত জেগে কাটিয়েছি সে সময় আপনি চলে যাওয়ার পর। ঘুম ধরাই দিত না চোখে, চোখে নিচে কালি জমে গিয়েছিল, আর চোখ দুটো অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিল। চেহারাটা শুকে গিয়েছিল খুব, চেনাই যেত না আমাকে। সবাই খালি বলতে, এভাবে চিন্তা করে আর কি হবে, ওরা তো আর জানতো না আপনি আমার সারা অস্তিত্বে মিশে গিয়েছিলেন, আর যাবার বেলায় আমার সে অস্তিত্বটাকে মেরে গিয়েছিলেন। বলতে বলতে দম নিল সুফিয়া। তারপর বলি, ইউসুফ যখন হয় তখন ওকে আঁকড়ে ধরেই নতুন করে বাঁচতে শিখি আমি। আপনি নেই, অন্তত আপনার মাধ্যমে পাওয়া শ্রেষ্ঠ উপহারটা আমার কাছে আছে, আমার ইউসুফ। এইটুকু ছিল সান্ত্বনা। কয়েক মুহূর্ত দম নিয়ে সুফিয়া পুনরায় বলল, এখন আবার চলে যাবেন আপনি আমার অস্তিত্বটাকে দ্বিতীয়বার মেরে। রিহান কিভাবে সুফিয়াকে সান্ত্বনা দেবে বুঝতে পারল না। শক্ত করে সে জড়িয়ে ধরল তাকে। সারা রাত ওরা ওইভাবে নির্ঘুম কাটিয়ে দিল জানলার পাশে। 2 দিন পর ফিরে এলো ইউসুফ রংপুর থেকে। তারপর সে গল্প করল শেখ মুজিবের, কিভাবে এক দীর্ঘদেহী সাহসী লোক সারা দেশের মানুষের বুকে সাহস যোগায় এক বজ্র কণ্ঠে, কিভাবে তার একটা কথায় কয়েক বেলা না খাওয়া লোকটাও বেঁচে থাকার শক্তি পায়। রিয়ানের খুব ইচ্ছে হলো যে লোকটার নেতৃত্বে বাংলাদেশের সৃষ্টি হবে তাকে একবার সরাসরি দেখার। সে সুযোগটা হয়তো আর আসবে না। এবার রংপুর ইউসুফের সাথে গিয়ে দেখার সুযোগ ছিল, কিন্তু সুফিয়ার কোলে বাচ্চা নিয়ে সব সামলে উঠতে পারবে না বলে রিহান থেকে গিয়েছিল। অতীতে এসে হয়তো রিহানের একটা আফসোস রয়ে যাবে বঙ্গবন্ধুকে সরাসরি দেখার। রহিমিয়াকে ইদানিং একটু ফিটফাট লাগে। সুফিয়া ঋতুর সাথে তার বিয়ে ঠিক করেছে, তাই নিজেকে সে একটু মডার্ন করার চেষ্টা করছে। নতুন লুঙ্গি আর জামা কিনে এনেছে সে। সারাক্ষণ নতুন জামা পরেই বাড়িতে ঘোরাঘুরি করে, মাথায় তেল মেখিয়ে চুলগুলো উল্টো দিকে আছড়ায়, আর মাঝে মধ্যে উকি মেরে ঋতুকে দেখার চেষ্টা করে। একবার ঋতুকে দেখার জন্য রান্নাঘর উকি মারছিল, তখন রিহান দেখে ফেলে। তাকে ডেকে রিহান একটু ইয়ার্কি শুরু করলো, কে রে রহিম সাহেব, তোর কি উজুকি মারা স্যার আর কোনো কাজকাম নাই? আরে স্যার, কই গুজুকি মারলাম, একটু পানি খাবার লেগে রান্নাঘরে আইসি, গলাটা হুকাই গেছে, তৃষ্ণায় বলে রহিম মিয়া রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালো। ঋতু ওখানে কাজ করছিল। রহিম মিয়াকে হঠাৎ দেখে তারও চেহারা পরিবর্তন হতে লাগলো। কেমন যেন লজ্জা পাচ্ছে দুজন। লজ্জা লজ্জা ভাব নিয়ে নিচু স্বরে বলল, খারান, একটু দিতাছি বলে 1 গ্লাস পানি নিয়ে ঋতু রহিম মিয়ার দিকে বাড়িয়ে দিল। কয়েকদিন আগেও দুজনের সাথে স্বাভাবিক কথা বলতো, কেউ কাউকে লজ্জা পেত না। হঠাৎ করে বিয়ে ঠিক করার পর তাদের এই পরিবর্তন লক্ষ্য করা যায়।
ঋতুর হাত থেকে গ্লাসটা নেওয়ার সময় রহিম মিয়া ইচ্ছে করে তার হাতটা ছুঁয়ে দিল। তখন রিহান রহিম মিয়ার নাম ধরে ডাক দিল। কিছুটা বেজার হয়ে রহিম মিয়া দ্রুত পানি পান করে গ্লাসটা ঋতুর হাতে ফিরিয়ে দিল। রিহানের সামনে এসে বিরক্ত মুখে বলল, কন স্যার কি করবেন? পানি চাওয়ার আড়ালে অন্য কিছু হচ্ছে মনে হচ্ছে। কি কন স্যার, অন্য কিছু কি হইব? হাত ছোঁয়াছুঁই হচ্ছে দেখলাম, ওই একটু অসাবধানে লাগা গেছে। অসাবধানে তাই না? ঠিক আছে, চল আমার সাথে যাবি। কোথায় যাবো স্যার? গফর গায়ে, ওখানে কিছু আত্মীয় আছে, শেষবারের মতো একটু দেখে আসি। কেন স্যার শেষবারের মতো কেন? আরে দেশের যে পরিস্থিতি, যে কোনো মুহূর্তে তো দুর্ঘটনা হয়ে যেতে পারে। কিচ্ছু হইব না স্যার, অলক্ষণে কথা কইেন না তো। উপদেশটা দিয়েই রহিম মিয়া এমন ভাব করলো যেন বিরাট জ্ঞান গর্ব কোনো কথা বলে ফেলেছে। ঠিক আছে যাবি, গেলে আয়, একা যেতে ইচ্ছে করছে না। ইউসুফ থাকলে ওরে নিয়ে যেতাম। চলেন স্যার, আমি যাইতেছি। গফরগাঁয়ে গরু গাড়ি থেকে নামতেই রিহান তার দাদা ইউসুফকে দেখতে পেল। রিহান হাসি মুখে তার সামনে গেল। ইউসুফ তাকে দেখে বিরক্ত হলো না, আগের মতো রূঢ় ব্যবহারও করলো না। হাসি মুখে আপন সুরে বলল, আরে রিহান ভাই যে। হ্যাঁ, কেমন আছে ইউসুফ দাদা? ইউসুফের সাথে গলা মিলালো রিহান। এই তো ভালো আছি। তুমি দেখি আর পাল্টালে না। আচ্ছা আমাকে কেন দাদা বলো, বলো তো, আমি কি বুড়ো? হাসলো ইউসুফ। একটা কারণ তো আছেই, বলবো না পরে। আচ্ছা আচ্ছা, সাথে এটা কাকে নিয়ে এসছো? রহিম মিয়াকে ইশারায় দেখালো ইউসুফ। ও এটা, ওর নাম রহিম মিয়া, আমাদের সাথে থাকে। সালাম ভাই, আমি রহিম মিয়া। সবাই রহিম বলে ডাকে। ইউসুফের সাথে হ্যান্ডশেক করলো রহিম মিয়া। রহিম বলল, ও কিন্তু ওর বিয়ের সামনে, ওর দাদিকে নিয়ে বেড়াতে যাও বিয়েতে। আমি দুঃখিত যেতে পারবো না বলে, ঘরে ক্ষেতের লোকজন লাগাইছে, এদিকটা সামলাতে হবে। আচ্ছা, রহমান কেমন আছে? ও ভালো আছে। ওর নাম যে রহমান হবে তুমি আগে থেকে কেমনে জানতে? জানতাম আর কি, রহমানকে একটু দেখতে ইচ্ছা হচ্ছে তাই এলাম। ও ঘরে আছে, চলো ঘরে চলো। ইউসুফের সাথে ঘরে এলো ওরা। সাহারা ওদেরকে কয়েকজনকে কয়েক জাতের ফল ফ্রুট কেটে দিল, ওগুলো খাচ্ছিল ওরা। তখন ছোট ছোট পায়ে হেঁটে এলো রহমান। এখনো ঠিকঠাক মতো হাঁটতে পারে না, কিছু দূর হেঁটেই পড়ে যায়। রিয়ান ওকে কোলে তুলে নিল, দুগালে আদর করলো তার। রহমান ড্যাব ড্যাব চোখে চেয়ে থাকলো রিহানের দিকে। রিহান তার শিশু বয়সের বাবাকে কোলে নিয়ে খেলতে লাগলো। ইউসুফের উদ্দেশ্যে বলল, দাদি কোথায় গেল কতগুলো ফল দিয়ে? দাদিকে ডাকো। সাহারা দরজার আড়াল থেকে হেসে উঠল ফিক করে। ইউসুফ বলল, ওকে, দাদি বললে ডাকলেও সামনে আসবে না। আচ্ছা ভাই সাহেব, আমার আমার আপন কোনো কালের দাদি তো বলেন নাই? আড়াল থেকে প্রশ্ন করলো সাহারা। ভবিষ্যৎকালের, ভবিষ্যতে আপনাদের যে নাতিটা হবে ওটা আমি। মজা ছেলে বলল রিহান কথাটা, বলে হাসলো। সাহারও হেসে উঠল আরও বেশ কিছুক্ষণ। রিহান সাহার সবার সাথে গল্প করলো। চলে আসার মুহূর্তে ইউসুফ যখন তাদের রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে এলো, তখন রিহান বলল, এটা হয়তো শেষ দেখা তোমার সাথে। ইউসুফ মুখটা বিবর্ণ করে বলল, মানে? কয়েক মুহূর্ত দম নিয়ে রিহান বলল, যেটা তোমাকে পরে বলবো বলেছিলাম। কেন তোমাদেরকে দাদা কি বলে ডাকি কেন জানো? কেন? তার আগে বলো, তুমি ছোটকালে যেমনটা দেখেছিলে এখনো কি ওরকম দেখতে? রিহানকে খুঁটিয়ে দেখতে দেখতে ইউসুফ বলল, হ্যাঁ কয়েক বছর বেড়েছে এরকম মনে হচ্ছে, কিন্তু 20-25 বছর বাড়েনি। আমার বাবার সমবয়সী ছিলে তখন, বাবার চুলে পাক ধরেছে এখন। তুমি এখন আগের মতো কি করে আছো বলো তো? কারণ আমি তোমাদের সময় কেউ না। সে সময় বলেছিলাম তোমাদের কথাটা, তুমি তো ছোট ছিলে, মনে আছে? আমি ভবিষ্যৎ থেকে এসেছি বলেছিলাম। তোমাদের কেউ আমার কথা বিশ্বাস করেনি তখন। আমি বলেছিলাম তোমাদের ভবিষ্যতের বংশধর আমি। রহমানের নামটা আমি আগে থেকেই করে জানি, জানো কিভাবে? জানি কারণ সে আমার বাবা আর তুমি আমার দাদা। ইউসুফ কি বলতে বুঝতে পারল না। রিহান পুনরায় বলল, আমার জন্ম এখনো হয়নি, ভবিষ্যতে হবে। আমি ভবিষ্যৎ থেকে 42 সালে একবার অতীতে এসে চলে গিয়েছিলাম, 64 সালে আবার আসি। ইউসুফ চুপচাপ শুনতে লাগলো। চেহারা দেখে মনে হলো কিছু যেন সে বিশ্বাস করতে পারছে না। রিহান তার কাঁধে হাত রেখে বলল, দাদা তুমি আমার কথা বিশ্বাস করেছ? না, আমি কিছুই বুঝতে পারছি না। এই পর্যন্ত সব ঘটনা নিয়ে একবার ভাবো, তবে বুঝতে পারবা আমি আসলে ভবিষ্যৎ থেকে আসা তোমারই এক বংশধর। আমি আবারও ফিরে যাবো ভবিষ্যতে আগামী মাসের 1 তারিখে। তাই এটাই আমাদের শেষ দেখা। তুমি আমার সাথে মজা করছো তাই না? না সত্যি। ভালো থেকো তোমরা, আর দাদিকে বেশি করে সময় দাও, কেমন? বলে ইউসুফের কাঁধে হাত চাপড়ে একটা গরুর গাড়িতে উঠে পড়ল রিহান আর রহিম মিয়া। ইউসুফ ঠাঁই দাঁড়িয়ে রইল ওখানে, হয়তো ভাবছে রিহানের কথাগুলো। গরুর গাড়িটা দূরে সরে আসতে লাগলো। রহিম মিয়া দূরে দাঁড়িয়ে থাকে ইউসুফের দিকে তাকিয়ে হাসতে হাসতে মন্তব্য করল, স্যার কেমন বোকা বানিয়ে দিলেন লোকটারে। বোকা বানাইনি, যেটা সত্য ওটাই বলছি রে রহিম। মানে কি কন স্যার?
আমারও বোকা বানিয়েছেন, তাই না? না রে, আমি যখন সত্যিতে চলে যাব তখন বিশ্বাস করবি, কিন্তু খবরদার এসব কথা কাউকে বলিস না। রহিম মিয়া থ মেরে গেল। এবার কয়েকদিন পর রহিম মিয়ার সাথে ঋতুর বিয়ে হয়ে গেল। রহিম মিয়ার এখন খুশি হওয়ার কথা। এই বিয়েটা নিয়ে সে বেশ উত্তেজিত ছিল। একটা বিয়ে করিয়ে দেওয়ার জন্য সে রিহানকে কতবার যে বলেছিল, কিন্তু এখন যখন বিয়েটা হয়ে গেল রহিম মিয়ার সেই উত্তেজনাটুকু আর নেই। কেমন যেন মন খারাপ তার কয়েকদিন ধরেই। বিয়ের রাতেও মন খারাপ করে সে বাইরে দাঁড়িয়ে থাকলো। রিহান এসে তার পাশে দাঁড়িয়ে বলল, নতুন বরের কাজ কি বাইরে? ভেতরে যে বধূ বেশে একজন অপেক্ষা করছে, সে খেয়াল আছে? স্যার, আপনার কথা ভাবতেছি। বিশ্বাস হচ্ছে না আমার চালচলন, আমার পোশাক পরিচ্ছদ কি তোদের মতো? না, একটু ব্যতিক্রম। আপনি কি স্যার সত্যি চলে যাবেন? এভাবে কি ভবিষ্যৎ থেকে আমন যায়? এই যে আমি বললাম না, আমার পোশাক পরিচ্ছদ সব একটু অন্যরকম। তা ঠিক কইছেন, একটু না অনেকটা। আপনার কথা বিশ্বাস করতে মন চাইতে কষ্ট হয় আপনি চলে যাবার কথা মনে হইলে। ম্লান এসে রিহান রহিম মিয়ার গালে আলতো করে হাত বুলিয়ে বলল, নিয়তে রে রহিম, আমার নিয়তে এমনই। আর 2 দিন? 2 দিন কই, মাঝখানে কাইল একদিন আছে, তারপর আপনি চলে যাবেন স্যার। হ্যাঁ রে, আমি থাকতে চাইলেও পারবো না। যেভাবে এখানে এসেছি ওরকম কোনো এভাবেই নিজের সময় চলে যাব। রহিম মিয়া হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠে রিহানকে জড়িয়ে ধরল। আপনার কথা খুব মনে পড়বে স্যার। আরে কাঁদিনা, কাঁদিনা পাগল, শান্ত হতো। আরও কিছুক্ষণ কেঁদে শান্ত হলো রহিম মিয়া। রিহান তাকে বলল, রহিম, 71 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হবে, যুদ্ধে যাবি তো? আমাদের দেশটা কিন্তু স্বাধীন হবে তখন। হ্যাঁ, যাবো না মানে? আমিও যুদ্ধ করুম শালাগুলাগে। তোর পাশায় বাড়ি মারছিল যে, ওরে খুঁজে প্রতিশোধ নিস তখন? হ্যাঁ নিমু, তার পেছনটায় গুলি করুম আমি। বলেই চোখে জল নিয়ে হেসে উঠল রহিম মিয়া। রিহানও হেসে উঠল। তারপর হাসি থামিয়ে রহিম মিয়ার কাঁধে আলতো করে চাপড় মেরে বলল, যা, তোর বউ অপেক্ষা করছে তোর জন্য। রহিম মিয়া চোখ মুছে আরেকবার জড়িয়ে তুলল রিহানকে। রিহান তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। রিহানেরও মায়া হতে লাগলো ওর প্রতি। ভবিষ্যতে এই রহিম মিয়া সাথে তার দেখা হয় না, কেউর ব্যাপারে বললেও না কখনো। হয়তো যুদ্ধের সময় মারা যাবে সে। রহিম মিয়া রিহানকে ছেড়ে দিয়ে ঘরের দিকে পা বাড়ালো। রিহানও হেঁটে ঘরে ঢুকলো। সুফিয়া এক ধ্যানে জানলা দিয়ে বাইরে থেকে কি যেন ভাবছে। রিহান তার পাশে গিয়ে বসলো, দেখলো সুফিয়া নীরবে কান্না করছে। রিহান তাকে কোলে বসিয়ে কোমর জড়িয়ে ধরলো। সুফিয়া হু হু করে কেঁদে উঠল, রিহানের গলা জড়িয়ে ধরল। তারপর কেঁদে চলল বেশ কিছুক্ষণ। রিহানও তাকে কাঁদতে দিল ইচ্ছে মতো, কেঁদে একটু হালকা হোক বেচারি। ওকে কাঁদতে দিয়ে নিজে শক্ত থাকার চেষ্টা করলো সে। তবু চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার। কান্না থামিয়ে জড়ানো কণ্ঠে সুফিয়া বলল, আপনি সত্যি চলে যাবেন? নিয়তিকে কি কোনোভাবে বদলানো যায় না? সেটা সম্ভব নয় সুফিয়া। যদি বদলানো যেত তবে আমার সময় যা কিছু ঘটেছে ওটার ব্যাখ্যা কি হবে? আপনি চলে গেলে আশেপাশের লোকজন আরও কানাঘুষা করতে পারে। আমার ছেলে 2টাকে নিয়ে লোকজন খারাপ মন্তব্য করবে। ইউসুফ তো বড় হয়ে গেছে, কিন্তু ইকবাল, সে কি করে লোকের এসব কথা শুনে বড় হবে? তুমি তো তাও একসময় আমাকে খুঁজে পাবি সুফিয়া। তোমার ভবিষ্যৎ আমাকে পাবি, কিন্তু আমার ভবিষ্যতে তুমি থাকবে না। এখান থেকে ফিরে গেলে তোমার শূন্যতা আমাকে গ্রাস করবে। আমার জন্মের পর থেকে তোমার মৃত্যু পর্যন্ত আমার আশেপাশে থাকবা তুমি, কিন্তু আমি তোমাকে পাবো শুধু কাল একটা দিন। কষ্টটা আমার বেশি এখানেই। তোমার শূন্যতা বুকে নিয়ে যে বাকি জীবন কাটাতে হবে আমার। সুফিয়ার মুখ দিয়ে কেবল কান্নার শব্দ বের হলো। রিয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরে সে কেঁদে চলল। কান্না তার থামতেই চাইল না আর। পরদিন বেশ কয়েকটা জায়গায় পাকিস্তান নিপাত যাক স্লোগানে সরব হয়ে ওঠে জনগণ। পাকিস্তান সরকারের অত্যাচার, শেষ শোষণ দিন দিন বেড়ে চলেছে। ক্ষমতাদের হাতে, প্রশাসনদের হাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা বাজারটাও তারা নিয়ন্ত্রণ করে। পাশাপাশি এখানকার শিক্ষা ব্যবস্থাটাও তারা ধ্বংস করে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান সব পশ্চিম পাকিস্তানের অনুমোদন পায়। এখানকার ছেলেমেয়েদের দূর দূরান্তে গিয়ে পড়ালেখা করতে হয়। বাধ্য হয়ে মাঝপথে অনেকে লেখাপড়া ছেড়ে দেয়। আর কত মানা যায় সব পক্ষাত দুষ্ট আইন? সব অন্যায়ের বিরুদ্ধে সরব হয়ে স্লোগান দিতে লাগলো জনগণ। প্রতিবারের মতো এবারও পুলিশ আর মিলিটারিরা তাদের মিছিলে গুলি চালিয়ে ছত্রভঙ্গ করল। ফাওগান গ্রামে যে মিছিলটা স্লোগান দিচ্ছিল ওখানে রহিম মিয়া এবং ইউসুফও ছিল। মিলিটারির একটা গুলি এসে পড়ে রহিম মিয়ার পায়ে। ইউসুফ দ্রুত তাকে মিছিল থেকে টেনে বের করে আনে। প্রচুর রক্ত বের হতে লাগলো গুলিবিদ্ধ জায়গাটা থেকে। ইউসুফ নিজের জামা ছিঁড়ে তার পায়ের আঘাতটা বাঁধল শক্ত করে। রিহানকে দেখে বাবা বলে ডাক দিল ইউসুফ। রিহান এসে ধরল রহিম মিয়াকে। তারপর দুজন ধরাধরি করে তাকে ঘরে নিয়ে এলো।
গুলিটা সরাসরি রহিম মিয়ার পায়ে ঢুকে যায়নি, কিছুটা মাংস নিয়ে পাশ কাটিয়ে গেছে। বেচারা এখন ঠিকমতো হাঁটতেও পারছে না, ব্যথা সারতে অনেকদিন লাগতে পারে। তার পায়ের পাশে বসে ঋতুর সেবা করছিল, আর রহিম মিয়া ব্যথায় চিৎকার করতে লাগলো। ঘরের বাইরে পায়চারি করতে করতে মিলিটারিদের ওপর রাগ ঝাড়ছিল ইউসুফ। রিহানের উদ্দেশ্যে সে বলল, বাবা, মিলিটারির নতুন ক্যাম্পটা আবার জ্বালাতে হবে, না জ্বালানো পর্যন্ত আমার শান্তি নেই। ধৈর্য ধরো বাবা একটু। রহিম মিয়াও একটু সুস্থ হোক, কিন্তু আজ রাতেই আমি পোড়াতে যাই ওদের ক্যাম্প। রিহান কোনো জবাব দিল না। সে আজ রাতটাতে কোনো ঝামেলা চড়াতে চায় না। আজকের রাতটাই এখানে তার শেষ রাত হবে। এই রাতটা সে সুফিয়ার সাথে কাটাতে চায়। রিহানকে চুপ দেখে ইউসুফ পুনরায় জিজ্ঞাসা করল, বাবা, আপনি যাবেন রাতে? দেখো বাবা, তোমার মা একটু ইদানিং অসুস্থ হয়ে পড়েছে, তাই ওর পাশে থাকতে হবে আজ। মা একটু সুস্থ কেমন? ইউসুফের মুখটা ভার করে আবার চলে গেল বাইরে। রাতে ঘরে থাকার কথা ইউসুফের, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কিছুটা অস্থির হয়ে গেল সুফিয়া। এমনিতেই সে দুশ্চিন্তা আছে রিহানের জন্য, এখন আবার ইউসুফও ঘরে নেই। রিহানের সামনে অভিযোগের সুরে সুফিয়া চিৎকার করে বলল, আমার কপালে কেন সব দুঃখ লেখা আছে? সবাই মিলে কি আমাকে মেরে ফেলবেন? আমি আর নিতে পারছি না। ইউসুফ একা একা কোথায় গেল? বাইরে কোচগাড়ি একটাও নেই। রিহান বুঝে গেল ইউসুফ কোথায় গেছে। সে কাউকে না বলেই মিলিটারি ক্যাম্প জ্বালাতে চলে গেছে। সুফিয়া হয়তো বুঝতে পেরেছে, তাই এভাবে উত্তেজিত হয়ে চিল্লাচ্ছে। চিল্লাচিল্লি শুনে রহিম মিয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে স্যার? ইউসুফ স্যার কই গেছে? রহিম, ইউসুফ একটা মিলিটারি ক্যাম্প জ্বালাতে গেছে, ধরা পড়লে কিন্তু ওরা ওকে বেঁচে ফিরতে দেবে না। ইউসুফ স্যার এই কামটা কেন করতে গেল? হ্যাকার সাহস দেখাতে গেল? সুফিয়া, তুমি থাকো, একদম চিন্তা করো না, আমি দেখছি ও কোথায়। আপনি কোথায় যাবেন এত রাতে খুঁজতে? কোচগাড়ি তো আরেকটা আছে, আমি ওটা নিয়ে বের হয়ে দেখি। যান দেখেন, আল্লাহ সব শাস্তি তো আমার উপরই দিল, চিৎকার করে বলল সুফিয়া। রিহান বের হয়ে গেল কোচগাড়ি একটা নিয়ে। অর্ধেক পথে সে দেখতে পেল ইউসুফ তার গাড়িটা নিয়ে ছুটে আসছে। দুটো গাড়ি মুখোমুখি থামতে ইউসুফ বলে উঠল, বাবা, জ্বালিয়ে দিয়েছে ওদের ক্যাম্প আবারও। ওরা তোমাকে দেখেনি? রিহান তার গাড়িটা ঘুরিয়ে নিল। দেখেছে, কিন্তু অন্ধকারে চিনবে কেমনে? তারা করেছিল কিছু দূর আমি কোচগাড়িটা নিয়ে পালিয়ে আসি। ঘরে চলে এবার, তোর মাকে দেখে তো অস্থির তোমার জন্য, চলেন। ওরা যখন ঘরে ফিরল, সুফিয়ার উত্তেজনা থামল। তখন ঠাস ঠাস করে সে ইউসুফের গালে দুইটা চড় মেরে বলল, খুব সাহস হয়েছে তোর, তাই না? একা একা ক্যাম্প পোড়াতে গিয়েছিস। মা, যত পারে মেরো, তোমার রাগ মিটে নাও। কিন্তু আমি শান্তি পাচ্ছিলাম না ওদের ক্যাম্পটা না পুড়িয়ে, এখন শান্তি পাচ্ছি। সুফিয়া আরও বকতে গেলে রিহান তাকে বাধা দিয়ে বলল, সুফিয়া, যা হওয়ার হয়ে গেছে, ছেলেটাকে আর বকো না, সে তো ঠিকমতো ফিরতে পেরেছে। ইউসুফ, তুমি নিজের ঘরে যাও বাবা। ইউসুফকে নিজের কক্ষে পাঠিয়ে দিল রিহান। বিপত্তিটা ঘটে আসলো পরদিন সকালে। একটা মিলিটারি জিপ এসে থামিয়ে সুফিয়াদের গেটের সামনে। একদল সশস্ত্র মিলিটারি জিপ থেকে নেমে গেট খুলতে বললে রিহান গিয়ে গেট খুলে দিল। তখন ওরা ভেতরে ঢুকে সোজা কোচগাড়ি দুইটা যেখানে রাখা আছে ওখানে গেল। কিছুক্ষণ গাড়ি দুটা দেখে রিহান একজন অফিসার উর্দুতে জিজ্ঞাসা করল, আপনাদের এগুলো? জি, কাপাস্বরে বলল রিহান। ঘর থেকে বাইরে এলো সুফিয়ার ইউসুফ। রহিম মিয়া দরজার চৌকাঠে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। তার পাশে ঋতু। সুফিয়া রিহানের পাশে এসে দাঁড়ালো। রিহানের হাত শক্ত করে ধরে জিজ্ঞাসা করলো, কি জানতে চায় এরা? গাড়ি দুটো আমাদের কিনা জিজ্ঞাসা করছে। সুফিয়া সরাসরি ইউসুফের দিকে তাকালো। ইউসুফ চোখ নামিয়ে নিল। এই এলাকার এরকম কোচগাড়ি আর কারো বাড়িতে নেই, আশেপাশে কয়েক গ্রামেও নেই, আমরা খোঁজ নিয়েছি। অফিসার লোকটা পুনরায় বলল, জি স্যার। নরম স্বরে উচ্চারণ করল রিহান। গতকাল একটা লোক আমাদের ক্যাম্পে আগুন দিয়ে একটা কোচগাড়ি নিয়ে পালিয়ে আসে, নিশ্চয়ই এবারের কেউ? না স্যার, এবারে কেউ কাজ করেনি, উর্দুতে জবাব দিল সুফিয়া। এবারের একজন করেছে, সেটা আমরা নিশ্চিত। যে করেছে সে আমাদের সামনে আসে, নয়তো সবাইকে মেরে ফেলবো আমরা। রিহান, সুফিয়া, ইউসুফ তিনজন পরস্পরের দিকে মুখ চাওয়াচাই করল। ইউসুফ সামনে এগিয়ে যেতে চাইলে রিহান তার হাত ধরে আটকিয়ে ফেলে। তারপর নিজে এগিয়ে গিয়ে বলে, আমি পুড়িয়েছি ক্যাম্প, আগেরবার আমি পুড়িয়েছি। সাথে সাথে একজন বন্দুকের বাড়ি দিয়ে বাড়ি মারল রিহানের মুখে। ঠোঁট কেটে রক্ত বের হলো। সুফিয়া দৌড়ে গিয়ে তাকে ধরে মিলিটারির উদ্দেশ্যে কেঁদে কেঁদে বলল, স্যার, ও করেনি, আমাদের কেউ করেনি, প্লিজ স্যার, ওকে মারবেন না। রিহান সুফিয়ার কাঁধে হাত রেখে বলল এবং হাসলো। তারপর বলল, এটা আমাদের নিয়তি, যা ঘটার ঘটবেই। আজই সেই দিন, তুমি আটকাতে পারবে না কোনো কিছুই। আর কুকুরদের কাছে বৃথা অনুরোধ করো না। সুফিয়া রিহানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আমাদের ছেড়ে যাবেন না প্লিজ। ইউসুফ বাবার হাত ধরে বলল, বাবা, আমার অপরাধটা নিজের ঘাড়ে নেবেন না, ওদেরকে বলুন আমি করেছি সব। না বাবা, আমাদের ভবিষ্যৎটা এভাবে লেখা, ওরা আমাকে গুলি করলে আমি মরবো না, আমি আমার সময় ফিরে যাব কেবল। আরেকটা বন্দুকের নলের বাড়ি এসে পড়ল রিহানের মাথায়।
রিহান নিচে পড়ে গেল। বাইরের রাস্তায় লোকজনের ভিড় বাড়তে লাগলো। ঘটনা দেখতে এসেছে ওরা। মিলিটারিরা রিহানকে ভারী বুট দিয়ে লাথি মারতে লাগলো। তা দেখে সুফিয়া ইউসুফকে ধরে কাঁদতে লাগলো। মার খেতে খেতে রিহান সুফিয়ার দিকে তাকিয়ে বলল, সুফিয়া কেঁদো না, এই দিনটা যে আসবে তা তুমি জানতে। এই দিনটার মুখোমুখি হতে তোমাকে বেশ কয়েকদিন ধরে প্রস্তুত করিয়েছে। শক্ত হও সুফিয়া, শক্ত হও। তুমি জানো যে ওরা আমাকে মারতে পারবে না, কেবল সময়টা পরিবর্তন করতে পারবে। তুমি ভবিষ্যতে আমার সাথে দেখা করবা, আবার দেখতে পাবে আমাকে, কিন্তু আপনি তো আর আমাকে দেখতে পাবেন না কখনো। এটা শেষ দেখা। দৌড়ে গিয়ে রিহানের পাশে বসে পড়ল সুফিয়া। মিলিটারিরা ওকে সরিয়ে দিল। তারপর রিহানকে হাঁটু গেড়ে বসে বন্দুক তাক করলো কপালে। রিহান ভয় পেল না, হাসলো। ওর হাসি দেখে বন্দুক তাক করা মিলিটারিটা ঠেকে গিয়ে বুকে জোরে লাথি মারল। রিহান পড়ে গেল। বুক ঝাড়তে ঝাড়তে আবার হাঁটু গেড়ে বসে হাসলো। উর্দুতে বলল, তোদের মতো কুকুর আমাকে মারতে পারবি না, শুধু আমার ভালোবাসার কাছ থেকে আলাদা করতে পারবি। সুফিয়ার দিকে তাকালো রিহান। সুফিয়া তার দিকে তাকিয়ে অবিরাম কেঁদে চলেছে। রিহান মাথা নেড়ে তাকে কাঁদতে নিষেধ করলো। একটু পর মিলিটারির হাতের বন্দুকটা গর্জে উঠল। সাথে সাথেই জোরে চিৎকার দিয়ে উঠল সুফিয়াও। রিহান ঢলে পড়ল মাটিতে। ইউসুফ আর সুফিয়া দৌড়ে গেল রিহানের পাশে। রিহান পড়ে গিয়ে শক্ত করে ধরল সুফিয়ার হাত। তারপর চোখ বুজে গেল তার। সুফিয়ার কান্না আকাশ বাতাসটাও কেঁপে উঠতে লাগলো। তখন একটা পুলিশ ভ্যান এলো লাশ নিতে। লাশটা কয়েকজন মিলে ওর ভ্যানে তুলল। তারপর ভ্যান থেকে যখন নেমে ভেতরে তাকালো, চমকে উঠল ওরা। লাশ নেই। জোরে চিৎকার দিয়ে উঠল একজন ঊর্ধ্বতে, স্যার লাশ গায়েব হয়ে গেছে। চিৎকারটা শুনে সবাই দৌড় দিল ওদিকে। সুফিয়া কান্না থামিয়ে মাথা তুলে তাকালো। কিছুটা স্বস্তি ফিরে পেল সে। সামনে রিহানের শরীরে রক্তগুলো মাটিতে জমেছিল। অদ্ভুতভাবে রক্তগুলো তার চোখের সামনে থেকে মুছে যেতে লাগলো। মনে মনে সে বলল, রিহান যেখানে থাকো ভালো থেকো। কি ভাই, একটা চা খাইতে এতক্ষণ লাগে, আর ওদিকে ওইভাবে তাকে আসেন কেন? ওইখানে কোনো গাড়ি নেই কইলাম না? মাত্রা গেছে নাই আপনার? দিনে দুপুরে আর কি কি দেখেন কি জানে? হ্যাঁ, টঙের দোকানদারের কথায় ঘুরে তাকালো রিহান। হাতে একটা চায়ের কাপ। কাপটা তো সে অতীতে যাওয়ার আগে ফিরিয়ে দিয়েছিল মনে হয়, এখন আবার হাতে এলো কেমনে? তার মানে তখন ফিরে দেয়নি। এখন কাপটা ফিরে দিয়ে সে গাড়ি ঘড়িতে টাইম দেখলো। ঠিক 20 মিনিট পার করেছে সে এতক্ষণে। দোকানদারকে চায়ের দামটা দিয়ে ঘরের দিকে হাঁটল রিহান। সুফিয়ার কথা ভাবল সে। সুফিয়া হয়তো তখন তাকে হারিয়ে উঠানের হাত চাপড়াতে চাপড়াতে কান্না করছে। ইউসুফ আর রহিম মিয়াও হয়তো কান্না করছে তার জন্য। ইউসুফের কারণে এই যে সে পুনরায় অতীত থেকে ফিরে আসে। সেটা ইউসুফ কখনো বেঁচে থাকতে বলেনি তাকে। কেন বলেনি সেটা সে জানে না, হয়তো অপরাধবোধ থেকে বলেনি। ওরা এখন অতীতে তাকে হারিয়ে কান্না করছে। আর এদিকে রেহান তাদের শূন্যতায় মানিয়ে নিতে চেষ্টা করবে বাকিটা জীবন। যদি জীবনে আরেকটা মিরাক্কেল ঘটে, যদি কোনোভাবে সুফিয়ার সাথে আবারও দেখা হয়ে যায় তার, এমনটা তো হবে না আর কখনো। সুফিয়া তার পুরো অস্তিত্বে মিশে গেছে। এখন সুফিয়া আর নেই। আনমনের কথা ভাবতে ভাবতে হাঁটতে লাগলো রিহান। সুফিয়ার জন্য খুব কষ্ট হতে লাগলো তার। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি এখানে শেষ করছি। 20 মিনিটস এই গল্পটার লেখক সোহেল রানা স্বামী। গল্পটির টোটাল 4টা চ্যাপ্টার। প্রথম 3 চ্যাপ্টার ফেসবুকে অ্যাভেলেবেল। চতুর্থ চ্যাপ্টার থেকে লেখক এখনও প্রকাশ করেনি। চতুর্থ চ্যাপ্টার সহ সম্পূর্ণ গল্পটা লেখক 26-এর বইমেলায় প্রকাশ করবেন। আপনাদের এই গল্পটা ভালো লাগলে বইটি সংগ্রহ করে রাখতে পারেন। ধন্যবাদ।